হুম। সো লাস্ট ক্লাসে আমরা ইজেড কনফিগারেশনে আমরা ক্লাসটা করেছিলাম, যেখানে আমরা সিস ট্রান্সফার্ড আর ইউজ করব না, আমরা সেম সাইডের জন্য জেড আর অপোজিট সাইডের জন্য ই ইউজ করব। আর এই সিআইপি রুল যেটা আমরা বললাম, এর কিছু বেসিক তোমার কনসেপ্ট ছিল। বেসিক কনসেপ্ট কি ছিল, যে তোমার যে অ্যাটম কানেক্টেড, দ্য অ্যাটম কানেক্টেড উইথ দি কার্বন, তার অ্যাটমিক নাম্বার অনুযায়ী এর প্রায়োরিটি ডিসাইড হবে। এই নোটে আমরা ক্লাসটা এন্ড করেছিলাম। ফর এক্সাম্পল, যদি আমি এখানে ডাবল বন্ড রাখি, এখানে যদি সিএল হয়, আর এখানে যদি ব্রোমিন হয়, আর এদিকে যদি আমি NH2 দিই, আর এদিকে আরেকটা মিথাইল গ্রুপ দিই, এটা একটা এক্সাম্পল। তাহলে ক্লোরিন আর ব্রোমিনের মাঝখানে দ্য কারেক্টেড অ্যাটম উইথ কার্বন ইজ ব্রোমিন, তাহলে এটাকে আমি হাই প্রায়োরিটি দেবো, এটা 1, এটা 2, এই সাইডের ডান। এবার এদিকে কি হবে, কার্বন আর নাইট্রোজেনের ক্ষেত্রে अगेन আমি নাইট্রোজেনকে ফার্স্ট প্রায়োরিটি দেবো এন্ড দেন কার্বনকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা অপোজিট সাইডে আমার হাই প্রায়োরিটি গুলো আছে, তাহলে এটা কি হবে, ই টাইপ হয়ে যাবে, রাইট? ই টাইপ বেসিক্যালি ট্রান্স, যদি আমরা নর্মাল ওল্ড টার্মিনোলজি যদি আমরা ইউজ করি, রাইট? এখানে কি হবে, জেড টাইপে, এর জেড টাইপ কি হবে, কোনো একটা দিকে তুমি 180 ডিগ্রি রোটেট করো, আমি রাইট হ্যান্ড সাইডে করছি, তাহলে NH2 এইদিকে, এইদিকে CH3, এইদিকে Cl আর Br, রাইট? তাহলে এখানে কি হবে, 1 আর এদিকে 1, রাইট? 1 and 1 এদিকে কি হবে, সেম সাইড হয়ে যাবে। তাহলে এই টাইপকে আমরা কি বলবো, জেড টাইপ। এটা কি হবে, জেড টাইপ। তো এটা সিস ট্রান্সের অল্টারনেটিভ ফর্ম হচ্ছে ই এন্ড জেড টাইপ। তো এখানে আমরা ক্লাস এন্ড করেছিলাম, রাইট? এরপরে আমরা আরো কিছু অ্যাডিশনাল রুলস আছে, দুটো রুলস হয়েছিল আই থিঙ্ক। 3 নম্বর রুল আমরা লেখা স্টার্ট করব, ইফ আইসোটোপস, নেক্সট রুল লেখো। তোমাদের কি অর্ডার আছে আমি জানি না, আই থিঙ্ক দুটো রুল লিখিয়েছিলাম, যদি দুটো রুল লিখিয়ে থাকি তাহলে এটা রুল নাম্বার 3 হবে, রাইট? সো রুল নাম্বার 3 হবে, ইফ আইসোটোপস অফ সেম এলিমেন্টস আর অ্যাটাচড, if isotopes of same element are attached, the isotope with higher mass number, if isotopes of same element are attached, the isotope with higher mass number will have higher priority. The isotope with higher mass number will have higher priority. The isotope will have higher priority, ঠিক আছে? সো এখানে তোমার, তো রুল নাম্বার 3 এ যেটা আমরা লিখলাম, হায়ার প্রায়োরিটি রুল অ্যাবাউট আইসোটোপস। তো এখানে কি বলছে, যদি কোনো কার্বনের সঙ্গে আইসোটোপ অ্যাটাচ থাকে, এবার আইসোটোপস কি হয় আমরা জানি, হাইড্রোজেনের 3টে আইসোটোপ হয়, কি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, মানে নর্মাল ফর্ম অফ হাইড্রোজেনকে আমরা বলি প্রোটিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম। এবার দেখো আইসোটোপস এর ডেফিনেশনই বেসিক কি আছে, যে সেম অ্যাটমিক নাম্বার অ্যান্ড ডিফারেন্ট মাস নাম্বার। বাট যে সিআইপি রুল, যেটা ইজেড কে বলার রুল আছে, সেটাই তো বেসড হচ্ছে অ্যাটমিক নাম্বারের বেসিসে। তাহলে যদি আইসোটোপ হয়, এখানে অ্যাটমিক নাম্বারের বেসিসে আর আমরা চেক করব না, এখানে আমরা মাস নাম্বারের বেসিসে চেক করব, রাইট? আর এই আইসোটোপ অফ হাইড্রোজেনকে, ডিউটেরিয়াম অবভিয়াসলি জানো ডি থেকে সিম্বলাইজ করা হয়, আর ট্রিটিয়ামকে টি থেকে সিম্বলাইজ করা হয়, রাইট? তো আমি একটা আইসোটোপের এক্সাম্পলও করাচ্ছি। ফর ইনস্ট্যান্স, দেখো একটা কেস যেখানে সি ডাবল বন্ড, একটা ইজি এক্সাম্পল এটা। এবার দেখো এখানে কি হচ্ছে, তোমার আইসোটোপ বা আর একটা এখানে আদার এক্সাম্পল নিয়ে নিই, ধরে নাও CH3, আর এটা ধরে নাও C14H3, রাইট? তো এটাও কার্বনের আইসোটোপ। নর্মাল কার্বনের কি হয়, মাস নাম্বার 12,
দেখো মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার, এগুলো বাচ্চাওয়ালার কেমিস্ট্রি, আই হোপ এগুলো সবার জন্য ক্লিয়ার থাকে। তো এরও অ্যাটমিক নাম্বার 6, এরও অ্যাটমিক নাম্বার 6। তো অ্যাটমিক নাম্বার আর দেখা যাবে না, যদি সেম এলিমেন্ট হয় তাহলে এবার ওদের তোমার মাস নাম্বার আলাদা যদি হয় তাহলে তাদেরকে আইসোটোপস বলে। তো এখানে আইসোটোপ দেখতে হবে। তো C14 কার্বনের মাস নাম্বার বেশি, তাহলে এটা হাই প্রায়োরিটি হয়ে যাবে, এটা লো প্রায়োরিটি হয়ে যাবে। এখানে হাইড্রোজেন আর ডিউটেরিয়াম আমরা জানি এটা H12 আছে, তাহলে এটা হয়ে যাবে হাই প্রায়োরিটি আর এটা হয়ে যাবে লো প্রায়োরিটি। সো অ্যাকর্ডিং টু দিস এটা হয়ে যাচ্ছে আমাদের ই টাইপ। ই হচ্ছে সেম। তাহলে এবার জেড টাইপ তুমি ইজিলি আঁকতে পারবে যদি তুমি এর ওয়ান সাইড রোটেশন করো। আমি তোমাকে একটা স্পেশাল কেস দেখালাম, যদি তোমার আইসোটোপস থাকে তাহলে কিভাবে কোয়েশ্চেন গুলো ডিল করবে, রাইট? এবার আমরা দেখবো যদি ফার্স্ট কানেক্টিং অ্যাটম আমাদের সেম হয়, ইন কেস আমাদের ফার্স্ট কানেক্টিং অ্যাটম সেম আছে, তাহলে ইন দ্যাট কেস আমরা কি করব? ও সরি, সেম সাইড, এটা জেড টাইপ হবে। যদি তুমি এর 180 ডিগ্রি রোটেট করে নাও তাহলে ওটা কি হবে, তোমার এটা ই টাইপ চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কানেক্টিং অ্যাটম কানেক্টিভিটি নিয়ে আমরা দেখবো। যদি আমরা অ্যাটম কানেক্টিভিটি নিয়ে দেখি তাহলে কি হবে, সি ডাবল বন্ড সি, সি ডাবল বন্ড সি, রাইট? ধরে নাও এখানে CH2Cl, এটা ধরে নাও CH2SH, রাইট? এখানে ধরে নাও CH2। এবার এটার আমরা অ্যাটম কানেক্টিভিটি দেখে করব। এখানে দেখো কি হচ্ছে, আগে আমি রাইট হ্যান্ড সাইডের কার্বনের করছি, রাইট হ্যান্ড সাইডের কার্বনের সঙ্গে এখানেও প্রথম অ্যাটম কার্বন, এখানেও প্রথম অ্যাটম কার্বন। তো যখন ফার্স্ট অ্যাটম সেম হবে আমরা পাশের অ্যাটমকে দেখবো, এখানে ক্লোরিন, এখানে সালফার। সালফারের অ্যাটমিক নাম্বার আর ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কোনটা বেশি হয়? কার অ্যাটমিক নাম্বার বেশি হয়? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি হয়। তাহলে আমার এই সাইডের যে গ্রুপ আছে এই পুরো গ্রুপটা আমার হাই প্রায়োরিটি হয়ে যাবে। তো এটা 1 আর এই গ্রুপটা সেকেন্ড প্রায়োরিটি। এখানে আমরা দেখবো এখানে দুটোই ইথাইল আছে, এটাও C2H5, এটাও C2H5। আগে ফার্স্ট কার্বন দেখবো। তো ফার্স্ট কার্বন সেম, ফার্স্ট কার্বন সেম হলে পরের কার্বন দেখবো। পরের কার্বনের নর্মাল কার্বন আছে মানে C12 যেটা হয়, এটাও কার্বন কিন্তু এটা C14, তাহলে এটা আইসোটোপ হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট প্রেফারেন্স আর এটা হয়ে যাবে তোমার সেকেন্ড। তাহলে এটাও কি এসছে, জেড টাইপ। দিস ইজ অলসো জেড টাইপ, রাইট? আর তুমি যদি এর একটা জায়গায় 180 রোটেশন করো তাহলে তুমি কি পেয়ে যাবে, এর ই টাইপ কনফিগারেশন তুমি পেয়ে যাবে, রাইট? এবার আমরা নেক্সট রুলের দিকে মুভ করব। নেক্সট পয়েন্টে লিখবে মাল্টিপল বন্ডস, মাল্টিপল বন্ডস, multiple bonds are preferred over single bonds in CIP rule. Multiple bonds are preferred over single bonds in CIP rules. In CIP rule. তার ঠিক এই পয়েন্টের তলায় এই অর্ডারটা লিখবে স্টার দিয়ে, খুব ইম্পর্টেন্ট অর্ডার এটা। সি ট্রিপল বন্ড সি গ্রেটার দেন
CCH3 greater than C double bond C greater than C with two single methyls। এই অর্ডারটা লিখবে। এবার এটা কেন হচ্ছে, কেন আমরা মাল্টিপল বন্ডস কে সিঙ্গেল বন্ডস থেকে প্রেফার করছি? এবার দেখো, সিআইপি রুলে আমরা কি কনসিডার করি? আমরা বলি যে কটা সিঙ্গেল বন্ড, যে কটা বন্ড আছে সেই কটা কানেকশন, মানে যারা মাল্টিপল বন্ড আছে ওদেরকে আমরা এইভাবে ধরি যে এইভাবে কানেকশন আছে, এরকম 6টা অ্যাটমের কানেকশন। মানে এখানে আমরা কি ধরছি, যখন যেখানে 3টে ট্রিপল বন্ড আছে, এই রুলের কনভেনশন এটা, এখানে ধরা হয় যে সি সিঙ্গেল বন্ড সি, এরকম 3টে কানেক্টিভ সি সিঙ্গেল বন্ড সি আছে, রাইট? আর এখানে কি আছে, একটা সি এর সাথে 3টে মিথাইল গ্রুপ অ্যাটাচড আছে। যাদের এটা কনফিউজিং লাগবে, জাস্ট এটা মনে রাখো যে এই অর্ডারটা তোমাকে মনে রাখতে হবে, যে ট্রিপল বন্ডের হাইয়েস্ট প্রায়োরিটি হবে একটা কার্বন 3টে কার্বনের সঙ্গে আছে তার তুলনায় সি ট্রিপল বন্ড সি হায়ার হবে, রাইট? একটা কার্বন 3টে কার্বনের সঙ্গে আছে, রাইট, সেটা তোমার ডাবল বন্ড থেকে হাইয়েস্ট হবে, আর ডাবল বন্ডেরটা তোমার দুটো সিঙ্গেল বন্ডের থেকে হাইয়েস্ট হবে। এই অর্ডারটা তোমাকে মনে রাখতে হবে প্রায়োরিটি অর্ডারে, রাইট? এই ডাবল বন্ডের মধ্যে, মানে এই পয়েন্টের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট অর্ডার আছে যেটা তোমাকে মনে রাখতে হবে, যে অক্সিজেনের সঙ্গে যে ডাবল বন্ড আছে ওটা ট্রিপল বন্ডের থেকেও হাই কনসিডার করা হয়, রাইট? যেরকম সি ডাবল বন্ড ও কে কনসিডার করা হবে সি ট্রিপল বন্ড সি এরও ওপরে। তো এটা একটা অর্ডার, এটা একটা অর্ডার। রাইট, চলো একটা কমপ্লেক্স কেস করি এটা। এখানে হবে সি ডাবল বন্ড সি, এটা হচ্ছে কম্পাউন্ড। তাহলে এখানে অবভিয়াসলি ট্রিপল বন্ড হাই প্রায়োরিটি হবে এখানে সিঙ্গেল বন্ড থেকে, তো এটা 1। এই দুজনের মধ্যে দেখো প্রথম প্রথম এলিমেন্ট সেম আছে, এটা কার্বন এটাও কার্বন, কিন্তু যেই আমি সেকেন্ড এলিমেন্টে যাব এখানে সিঙ্গেল বন্ড ও হবে আর এখানে আমাকে ডাবল বন্ড ও ধরতে হবে, রাইট? তাহলে অবভিয়াসলি সি ডাবল বন্ড ও হাই প্রায়োরিটি পাবে, তো এটা আবার কি হবে, আমার জেড টাইপ আসবে, বিকজ হাই প্রায়োরিটিস গুলো আমার সেম সাইডে আছে। তো এটা ই এন্ড জেড এর অল পসিবল রুল আমরা কভার করেছি। এবার ই এন্ড জেড টাইপ আইএসসি স্টুডেন্টের স্কুল সিলেবাসে আছে, সিবিএসসি স্টুডেন্টের স্কুল সিলেবাসে নেই, বাট এখান থেকে কোয়েশ্চেন আইএসসি বোর্ডে আসে, বাট এটা মোস্টলি হচ্ছে জেই সেকশন, এখান থেকে স্কুলে কোয়েশ্চেনের প্রেফারেন্স ইউজুয়ালি কম হয়, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখব এখানে হাউ টু ক্যালকুলেট নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। এবার দেখো, যদি কোনো স্ট্রাকচারে একটা ডাবল বন্ড হয় তাহলে ইন দ্যাট কেস
আমরা কি করব, যদি একটা ডাবল বন্ড হয় তাহলে ইন দ্যাট কেস আমরা দুটোই ড্র করতে পারবো, আইদার একটা সিস ফর্ম একটা ট্রান্স ফর্ম, মানে একটা ই ফর্ম একটা জেড ফর্ম। বাট যেখানে মোর দেন ওয়ান ডাবল বন্ড হবে, ইন দ্যাট কেস কিছু ফর্মুলাস আছে যেটাকে আমরা ইউজ করে টোটাল নাম্বার অফ জমেট্রিক্যাল আইসোমার্স ক্যালকুলেট করি, রাইট? তো তুমি সাব হেডিং দেবে ক্যালকুলেশন অফ নাম্বার অফ জমেট্রিক্যাল আইসোমার্স। বলো। হুম হুম সি ট্রিপল বন্ড, সি ট্রিপল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি প্রেফারেন্স পেতো আগে। হ্যাঁ, বিকজ ওখানে কি কনসেপ্ট হচ্ছে, কনসেপ্ট হচ্ছে যে এখানে আমি ছটা অ্যাটমের কানেকশন পাচ্ছি, বুঝতে পেরেছো? somewhat like this, সি ট্রিপল বন্ড সি ছটা অ্যাটমের কানেক্ট, এখানে ওভারঅল যে কানেক্টেড মলিকুলার ওয়েট আছে ওটা হাই হয়, বুঝতে পেরেছো? এই জন্য সি ট্রিপল বন্ড সি, মানে তুমি বলতে চাইছো যে এর আর মানে এটার আর এটার কম্প্যারিজন যদি আমরা করি, নিচেরটা আর এটা, তাহলে এটা দিস উইল বি হাই প্রায়োরিটি। রাইট? অনেক যেই পোর্শনস হবে যেগুলো যেরকম সাইক্লিক কম্পাউন্ডের জিআই, এগুলো আমি এখন স্কিপ করব বিকজ এখন সামনে সবার ফাইনাল আছে। আগে আমি স্কুলের সিলেবাসটা শেষ করব, একবার যখন ফাইনালস হয়ে যাবে, যখন আমি ক্লাস 11 এর সিলেবাসের মক টেস্ট গুলো নেব যেই, তো তখন ইন দ্যাট টাইম কি হবে, যা যা যেই পোর্শন অর্গানিকের মিসড আউট হয়েছে দ্যাট প্লাস রিভিশনস দুটোই একসঙ্গে আমরা করব, along with যেরকম আমরা পি বাই কিউ যেই সলভ করছিলাম যেই মেন্স এর আইইউপিএসসি এর জন্য, ওইভাবে ইচ এন্ড এভরি চ্যাপ্টারের আমরা একটা এক একটা পুরো যেই মেন্স এর সলভিং সেশনস রাখবো ইন দ্য মান্থ অফ মার্চ, along with প্যারালালি তোমাদের মক টেস্টও চলবে, ঠিক আছে? সো তারপর ওয়ান্স দ্য মক টেস্ট আর ডান, আমরা এপ্রিল থেকে নিউ ক্লাস 12 এর সেশনটা স্টার্ট করব, ঠিক আছে? দিস ইজ, এটা এভরি ইয়ার আমার পড়ানোর মেথড হয়, ঠিক আছে? তো এখানে আমরা এটা ফলো করব, ঠিক আছে? চলো নেক্সট আমরা করব ক্যালকুলেশন অফ নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, ক্যালকুলেশন অফ নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। এর মধ্যে কেস ওয়ান লিখবে, কেস ওয়ান, কেস ওয়ান, কেস ওয়ানে লিখবে when terminal groups are different, when terminal groups are different, then the formula 2 to the power n is used. When terminal groups are different, then the formula 2 to the power n is used. Then the formula 2 to the power of n is used. Example, example 2,5 octadiene. Example 2,5 octadiene. এবার অক্টাডাইন ধরে নাও, কিভাবে এখানে নাম্বার অফ ক্যালকুলেশন গুলো হবে, আমরা এখানে ফর্মুলা ইউজ করবোই কেন, যদি একটা ডাবল বন্ড হয় তাহলে দেখো রোটেট যদি আমি করি তাহলে দুটোই জিওমেট্রিক্যাল আইসোমার বেরোবে, রাইট? তো কোনোদিন সিঙ্গেল যেখানে ডাবল বন্ড আছে তার জন্য ফর্মুলা ইউজ করবে না, সিঙ্গেল ডাবল বন্ড মানে ওটা রোটেট করে আইদার তুমি সিস পাবে বা ট্রান্স পাবে, তো জিআই নাম্বার অফ জিআই কি হবে, 2 হবে। বাট যেখানে মোর দেন ওয়ান ডাবল বন্ড প্রেজেন্ট আছে, অনলি ইন দোজ কেসেস তোমাকে কি করতে হবে, এই ফর্মুলা গুলো ইউজ করতে হবে। তো আমরা অক্টা 2,5 ডাইনের স্ট্রাকচার নিচ্ছি, তো এখানে 2,5, রাইট? তো এখানে যদি 4 হয় তাহলে 5 6 5 6
7 8 আমি বললাম যে যখনই তোমার একটা ডাবল বন্ড থাকবে সেখানে তো তোমার কোনো ফর্মুলা লাগবে না, বিকজ একটা ডাবল বন্ড মানে তুমি রোটেট করে সিস ট্রান্স পাবে, তো নাম্বার অফ জিআই তো সেখানে 2 হবে, রাইট? So there is no headache over there. But if there is more than one double bond, only in that case we use formula 2 to the power of n, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, রাইট? সো ফর্মুলাস তবেই হবে যদি মোর দ্যান ওয়ান ডাবল বন্ড প্রেজেন্ট থাকে। দেখো এটা আছে অ্যাকচুয়ালি অক্টা 259, বাট এটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে লিখেছি সো দ্যাট তুমি বুঝতে পারো যে কি হচ্ছে এখানে। এবার দেখো, যদি আমি এই ডাবল বন্ডকে দেখি, দেখো এই ডাবল বন্ডের অ্যারাউন্ডে দেখো অ্যাটম রোটেট করবে, সিস ট্রান্স পসিবল। এবার এই ডাবল বন্ডকে যদি দেখো লেফট হ্যান্ড সাইডে যে ডাবল বন্ড আছে এর অ্যারাউন্ডে রোটেশন পসিবল হবে, তো এখানে দুটো ধরনের রোটেশন হচ্ছে। তো এই স্ট্রাকচার গুলোতে আমি কি করব, যখন তুমি লিনিয়ার আঁকবে, এটা আমি এইভাবে এঁকেছি, তুমি নর্মাল যেভাবে আইইউপিএসসি হয় সেভাবেও আঁকতে পারো। এবার যখন তুমি এটা আঁকবে তুমি দেখবে এই পুরো মলিকিউলের যে লাস্ট দুটো এন্ড আছে ওটা ম্যাচ করছে না। এটা টার্মিনাল মানে এন্ডের গ্রুপ, এইদিকে এন্ডে কি আছে মিথাইল, আর এইদিকে এন্ডে কি আছে ইথাইল। তো যখন তোমার দুটো ডাবল বন্ড থাকবে আর তোমার টার্মিনাল গ্রুপ আলাদা হবে, কি বললাম, যখন তোমার দুটো ডাবল বন্ড থাকবে আর তোমার টার্মিনাল গ্রুপ আলাদা হবে, সেখানে নাম্বার অফ জিআই এর ফর্মুলা কি হবে, 2 টু দি পাওয়ার অফ n। কি হবে, 2 টু দি পাওয়ার অফ n, যেখানে n হবে নাম্বার অফ ডাবল বন্ডস। তো এখানে কটা ডাবল বন্ড আছে, দুটো, তাহলে এখানে নাম্বার অফ জিআই কি হবে 2 টু দি পাওয়ার অফ 2, আনসার হবে 4। তো অক্টা 2 ডাইনের টোটাল জিওমেট্রিক্যাল আইসোমার্স কি হয়, 4 হয়, রাইট? 4। লজিকও এটাই বলে, এর দুটো সিস এন্ড ট্রান্স, এর দুটো সিস এন্ড ট্রান্স এর ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার হবে which will result in 4। এটা কখন আমরা করব, যখন টার্মিনাল গ্রুপস কি হবে, আলাদা হবে, ইন দ্যাট কেস আমরা এটা করব। যদি তিনটে ট্রিপল বন্ড হতো মাঝখানে, তিনটে ডাবল বন্ড হতো, তাহলে 2 টু দি পাওয়ার অফ 3 দেন 8 হতো নাম্বার অফ জিআই। সো যখন মাল্টিপল ডাবল বন্ড আছে, হোক না মাল্টিপল ডাবল বন্ড, আমরা দেখবো যে যদি আমাদের টার্মিনাল গ্রুপ আলাদা হয় তখন কি হবে, 2 টু দি পাওয়ার অফ n থেকে আমরা এটা সলভ করব। সিম্পল, 2 টু দি পাওয়ার অফ n। এটাও अगेन যেই সেকশন আছে, এখানে তোমার স্কুল থেকে কোশ্চেন হবে না, আসা উচিত নয় বেসিক্যালি। নেক্সট কেস নাম্বার 2। কেস নাম্বার 2 হবে when terminal groups are same। কেস নাম্বার 2 লেখো, when terminal groups are same, when terminal groups are same, when terminal groups are same, then a b হবে a, if n is even, total gi হবে 2 to the power of n minus 1 plus 2 to the power of n minus 1 by 2। b, if n is odd, then total number of gi হবে 2 to the power of n minus 1 plus 2 to the power of n minus 2 by 2। এক সেকেন্ড, ইভেন এর হবে n minus 2, odd এর হবে n minus 1, স্লাইড কারেকশন, odd এর হবে n minus 1,
ইভেন এর হবে n-2। এবার দেখো আমি কোয়েশ্চেনে চেঞ্জ করছি। আমরা 2,5 অক্টাডাইনের আমরা করলাম, রাইট? বা অক 2,5 ডাইন। যদি আমি এখান থেকে একটা CH2 সরিয়ে দিই আর এটাকে আমি যদি CH3 করে দিই, এদিকে দেখো, এটাকে যদি আমি CH3 করে দিই, এবার দেখো আমার টার্মিনাল গ্রুপ কি সেম হয়ে গেছে? এইদিকেও CH3, এইদিকেও CH3, টার্মিনাল গ্রুপ কি হয়ে গেছে? সেম। এটা কি হয়ে গেছে? হেপ্ট 2,5 ডাইন। এটা কি আছে? হেপ্ট 2,5 ডাইন। এবার হচ্ছে আমার টার্মিনাল গ্রুপ সেম। ভেরি গুড। টার্মিনাল গ্রুপ সেম হলে প্রথম ফর্মুলা ইউজ করা যাবে না, 2n ইউজ করা যাবে না। নেক্সট আমি চেক করব যে আমার এখানে যে নাম্বার অফ n আছে এটা ইভেন আছে না এটা অড আছে। হাউ মেনি নাম্বার অফ ডাবল বন্ডস আর দেয়ার? হাউ মেনি নাম্বার অফ ডাবল বন্ডস আর দেয়ার? দেয়ার আর 2 ডাবল বন্ডস। 2 হলে আমি কোন ফর্মুলা ইউজ করব? এই ফর্মুলাটা, বিকজ n আমার ইভেন আছে। তো এখানে n কি হবে? 2। আর অনেক জায়গায় কিন্তু সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল শেখায়, ওটা ওই যদি তুমি লজিকটা করো, তুমি ওল্ড যে কোয়েশ্চেন এসছে 2015-16 ওগুলো পারবে, কিন্তু লেটেস্ট এখন যে কোয়েশ্চেন আছে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল কনসেপ্ট থেকে হবে না। এখন এটা তোমাকে ফলো করতে হবে। যদি n ইভেন হয়, রাইট, তাহলে n ইজ ইকুয়ালস টু 2, মানে এখানে ইভেন আছে, তাহলে এই ফর্মুলা ইউজ হবে। তাহলে নাম্বার অফ GI কি হয়ে যাবে? 2 to the power of n-1, মানে 2 - 1 প্লাস 2 to the power of 2 - 2। তাহলে এই পুরো জিনিসটা কি হবে? 2 to the power of 0 হয়ে যাবে। দেখো তো এটা কি হয়ে যাবে? 2 to the power of 1 প্লাস 2 to the power of 0। এবার যারা ক্যালকুলেশন করো, মিস্টেক করো, 2 to the power of 0 কে 0 ধরে নাও। এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, সেটা 2 + 1 হবে। তো এখানে টোটাল নাম্বার অফ জ্যামেট্রিক্যাল আইসোমার কি আসবে? 3। So don't make this mistake. 2 to the power কি আসবে? 3 আসবে। রাইট, এবার আমরা আর একটা কোয়েশ্চেন ট্রাই করব। সরাচ্ছে, আদ্রিজা ক্লিয়ার হয়েছে? হুম, শৈবাশিস আছো? হুম। নেক্সট হচ্ছে ডেক। নেক্সট কোয়েশ্চেন, ক্যালকুলেট দ্য নাম্বার অফ GI ফর ডেক 2,5,8 হবে আই গেস। ডেক 2,5,8 ট্রাইন 2,5,8 ট্রাইন। এবার আমি যেরকম ডাবল বন্ড দেখিয়ে দিচ্ছি তোমাকে ওইভাবে করতে হবে না, তুমি নর্মাল নর্মাল করো। 1 2 3 4 5 6 7 8 9 10 ডেক হলো এটা। এবার কোনো একটা সাইড থেকে অ্যালকিন আছে, কোনো একটা সাইড থেকে 2, এটা ধরে নাও 2, 1 2 3 4 5 5 6 7 8 8, রাইট? এবার দেখো ফার্স্ট অফ অল এখানে n এর ভ্যালু কি হবে? 3, তিনটে ডাবল বন্ড আছে। এবার আমি দেখবো লাস্টে কি টার্মিনাল গ্রুপ সেম হচ্ছে, দেখো তো দুটো মলিকিউলের টার্মিনাল গ্রুপ কি সেম না ডিফারেন্ট? সেম, CH3 CH3 সেম, মানে এবার তোমাকে অড ইভেন চেক করতে হবে। তো যদি অড হয় তো টোটাল নাম্বার অফ GI এর ফর্মুলা হবে কি হবে? 2 to the power of n-1 প্লাস 2 to the power of n-1 by 2। তো এখানে n এর ভ্যালু হচ্ছে 3, 2 to the power of 3 - 1 প্লাস 2 to the power of 3 - 1 by 2। এটা হয়ে যাবে 2 to the power of 2, এটা হয়ে যাবে 2 to the power of 1, এটা হয়ে যাবে 4 + 2 6। তো এখানে টোটাল নাম্বার অফ GI হয়ে যাবে 6।
তো এটা ছিল তোমার যেই সেকশনের যেটা আমরা করলাম, ক্যালকুলেশন অফ নাম্বার অফ জিআই। চলো নেক্সট হবে, এটা তোমার স্কুলের গিভ রিজনস দিতে পারে, বাট এটা হচ্ছে তোমার জেই সেকশন, ঠিক আছে? তো স্পেশালি আদ্রিজা তোমাদের স্কুলে এখান থেকে কোয়েশ্চেন হতে পারে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত জেই সেকশন, বাট কিছু কিছু রিজনিং কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, ঠিক আছে? তো এই সেকশনটা তুমি ফর স্কুল এটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? চলো নেক্সট হেডিং লিখবে, প্রপার্টিজ ইনফ্লুয়েন্স অফ geometrical isomerism on properties, influence of geometrical isomerism on properties. এর মধ্যে নাম্বার 1 হবে, এর মধ্যে নাম্বার 1 হবে ডাইপোল মোমেন্ট। এর মধ্যে ফার্স্ট প্রপার্টি যার ব্যাপারে আমরা পড়বো ডাইপোল মোমেন্ট। এখানে ফার্স্ট পয়েন্ট লেখো, ডিগ্রি অফ পোলারিটি, ডিগ্রি অফ পোলারিটি will be measured by dipole moment. Degree of polarity will be measured by dipole moment. By dipole moment. Dipole moment is a vector quantity. 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 Full stop. নেক্সট কোয়েশ্চেনের ফর্মে লেখো, কোয়েশ্চেনের ফর্মে লিখবে, cis 2 butene, CIS, cis 2 butene বা cis butuene কিছু লিখতে পারো, cis 2 butene is more polar, cis 2 butene is more polar than trans 2 butene. Cis 2 butene is more polar than trans 2 butene. এই কোয়েশ্চেনটা আর একটা ফর্মে জিজ্ঞেস করতে পারে, অর দিয়ে লেখো, অর দিয়ে cis 2 butene is more soluble in polar solvent but trans 2 butene is not. Cis 2 butene is more soluble in polar solvent but trans 2 butene is not. আচ্ছা, ডাইপোল মোমেন্ট, আশা করি সবাই জানো ডাইপোল মোমেন্ট কি হয়। ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ডাইপোল মোমেন্টের আমরা ডাইরেকশন কিভাবে করি? হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট? ফিজিক্সে আমরা বলি পজিটিভ টু নেগেটিভ,
রাইট? কিন্তু কেমিস্ট্রিতে আমরা বলবো যে এটা তোমার লেস ইলেকট্রোনেগেটিভের থেকে মোর ইলেকট্রোনেগেটিভের দিকে, রাইট? সো ডাইপোল মোমেন্ট আমরা কেমিক্যাল বন্ডিং এ শিখেছি, আর তার পুরো অ্যাপ্লিকেশনসও আমরা ডিটেলে শিখেছি, রাইট? যাই হোক, তো আমরা কি করি, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন পজিটিভ থেকে নেগেটিভে ভাবি। এবার দেখো ডাইপোল মোমেন্ট কি করে, ডাইপোল মোমেন্ট মেজার করে যে কোনো কম্পাউন্ড পোলার অর নন পোলার, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ইজ নট আ ট্রু মেজার অফ পোলারিটি। যেরকম আমি যদি CCl4 লিখি, একটা বোঝাচ্ছে ডাইপোল মোমেন্ট ছোট্ট করে, CCl4 আমি যদি লিখি, তো দেখে মনে হচ্ছে বাবা চারটে চারটে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে ক্লোরিন, এর মানে এর মধ্যে তো অনেক বেশি চার্জ ডিফারেন্স হবে। কিন্তু যখন আমরা CCl4 কে ওপেন করে লিখি, CCl4 কে যখন আমরা ওপেন করে লিখি, তো এখানে চার্জ সেপারেশন হয়, বিকজ ক্লোরিন কি আছে, বেশি ইলেকট্রোনেগেটিভ, রাইট? যখন আমরা ওপেন করে লিখি তখন আমরা দেখি যে ডাইপোল মোমেন্ট এটার নিচের দিকে যাচ্ছে, এটার ডাইপোল মোমেন্ট ওপরের দিকে যাচ্ছে, এইদিকে ডাইপোল মোমেন্ট লেফট হ্যান্ড সাইডে, এইদিকে ডাইপোল মোমেন্ট রাইট হ্যান্ড সাইডে, আর ইচ ডাইপোল মোমেন্ট একে অন্যকে ক্যান্সেল আউট করে দেয়। তো আলটিমেটলি নেট ডাইপোল মোমেন্ট CCl4 এর কি আসে, জিরো। এর মানে এটা অ্যাকচুয়ালি পোলারই নয়, কিন্তু দেখো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সব বন্ডে আছে, কিন্তু তাও এটা পোলার নয়। সো কোনো এলিমেন্ট পোলার, পোলার মানে এটার তোমার এর মধ্যে চার্জ সেপারেশন হবে কি না, এই জিনিসটা ডিসাইড করে হচ্ছে ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্টের সিম্বল হচ্ছে নিউ। ফিজিক্সে আবার তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও সেম সিম্বলেই দেখবে। কেমিস্ট্রিতে আমরা ডাইপোল মোমেন্টকে নিউ থেকে দেখাই, বিকজ কেমিস্ট্রিতে ইউজুয়ালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কাজ নেই, হয় ওটা কেন, ওটা ফিজিক্সের দিকটা চলে যাবে অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করার জন্য। যাই হোক, তো এখানে আমরা নিউ থেকে ইন্ডিকেট করব নিউ নেট জিরো। এবার নিউ নেট জিরো মানে এর মধ্যে কোনো চার্জ সেপারেশন হবে না। এর মধ্যে যদি চার্জ হবে না, তাহলে এটা তোমার অর্গানিক সলভেন্টে মিক্স হবে, পোলার সলভেন্টে মিক্স হবে না, বিকজ কেমিস্ট্রিতে আমরা পড়ি লাইক ডিজলভস লাইক, মানে যার মধ্যে চার্জ আছে ওটা চার্জের মধ্যে মিক্স হবে, যার মধ্যে চার্জ নেই মানে অর্গানিক, ওটা অর্গানিকের মধ্যে মিক্স হবে। তো দেখে এটা মনে হচ্ছিল যে এটা আয়নিক মানে পোলার আছে, কিন্তু এটা আসলে কি বেরিয়ে গেল, অর্গানিক। তো ডাইপোল মোমেন্ট ইজ দ্য কারেক্ট মেজার, ইট ইজ দ্য কারেক্ট মেজার অফ polarity, right? Electronegativity is not the correct measure of polarity. তো এখানে আমি যে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি, আমি বলছি সিস টু বিউটিন বেশি পোলার আছে ট্রান্স টু বিউটিন থেকে। সো লেট আস সি হাউ ইট ইজ ট্রু। যদি আমি সিস টু বিউটিন আঁকবো, আমি এইভাবে আঁকবো, সিস টু বিউটিনের স্ট্রাকচার আমি করিয়েছি, এটা হবে সিস টু বিউটিন, রাইট? আর ট্রান্স টু বিউটিন কি হবে, কোনো একটাকে 180 ডিগ্রি রোটেট করে নাও, তাহলে এটা কি হবে, ট্রান্স টু বিউটিন হবে, রাইট? আচ্ছা, এবার আমাকে বলো এই কার্বন আর এই কার্বনের মধ্যে, যে দুটো কার্বনকে আমি পয়েন্ট আউট করছি, কে বেশি ইলেকট্রোনেগেটিভ আছে, এই কার্বনটা না এই কার্বনটা? কার্বন নাম্বার 1 বেশি ইলেকট্রোনেগেটিভ না কার্বন নাম্বার 2 বেশি ইলেকট্রোনেগেটিভ? ভেরি গুড, রিজন কি হবে, ভেরি গুড, এস ক্যারেক্টার বেশি, এটা আমরা হাইব্রিডাইজেশনে শিখেছি। তো এর মধ্যে এটা কি আছে, এটা sp2 আছে, এটা sp3 আছে, এর মধ্যে এস ক্যারেক্টার বেশি, এস ক্যারেক্টার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে এটা কি হবে, বেশি ইলেকট্রোনেগেটিভ হবে। এটা যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয় মানে বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে এটা ড্র্যাগ করবে, বন্ডের ইলেকট্রনকে যদি এটা নিজের দিকে ড্র্যাগ করে, এর উপর কি চার্জ হবে, পার্শিয়াল নেগেটিভ চার্জ হবে, আর বাইরে কি চার্জ হবে, পার্শিয়াল পজিটিভ চার্জ হবে, রাইট? সেম জিনিস এখানেও হবে, এখানেও কি হবে, পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল পজিটিভ। আমরা এখনই পড়লাম ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হয় পজিটিভ থেকে নেগেটিভ। তো আমি এখান থেকে একটা ডাইপোল মোমেন্ট আঁকবো এইভাবে, ডাইপোল মোমেন্ট ভেক্টর, আর এইদিকে আমি একটা ডাইপোল মোমেন্ট ভেক্টর রাখবো এইদিকে। এবার দেখো এখানে বন্ড কাদের মাঝখানে আছে, সি আর সি, আর এখানে বন্ড সি এন্ড সি, মানে এই দুটো ডাইপোল মোমেন্টের ভ্যালু কি হবে, সেম হবে, রাইট? তো আমি এখানে নিউ, এটাকেও নিউ নাম দিচ্ছি, রাইট? এবার ফিজিক্সে আমরা পড়েছি যে ভেক্টরকে আমরা যদি এরকম দুটো ভেক্টর থাকে, তো ভেক্টরকে আমরা রিপ্লেস করতে পারি, টেল টু টেল জয়েন করতে পারি। তো এই দুটো ভেক্টরকে যখন আমরা এইভাবে জয়েন করব,
তাহলে দেখো সেন্টার থেকে একটা রেজাল্টেন্ট ডাইপোল আসছে, যদি এটা আর এটাকে আমরা জয়েন করি তাহলে সেন্টার থেকে একটা রেজাল্টেন্ট ডাইপোল হবে। এর মানে এখান থেকেও কি হবে, একটা রেজাল্টেন্ট ডাইপোল আছে। রেজাল্টেন্ট ডাইপোল আছে মানে এর নিউ কি আছে, নট ইকুয়াল টু জিরো, মানে ডাইপোলের কোনো একটা ভ্যালিউ আছে, এর যে নিউ নেট আছে নট ইকুয়াল টু জিরো, মানে এর ডাইপোলের কোনো একটা ভ্যালিউ প্রেজেন্ট আছে। কিন্তু যদি আমরা এখানে দেখি, এখানে আমি সেম লজিক ইউজ করছি, দেখো এটা কি হবে, নেগেটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, এটা হবে পজিটিভ। তো এটা যাবে পজিটিভ থেকে নেগেটিভ, মানে এর ডাইরেকশন হবে এইদিকে, আর এর ডাইরেকশন হবে এইদিকে। এবার দেখো এখানে দুটো ভেক্টর একে অন্যের এক্সাক্ট অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। যদি আমি ভেক্টরকে অ্যালাইন করি, অ্যালাইনিং অফ ভেক্টরস ফিজিক্সে শিখেছো, যখন আমি দুটো ভেক্টরকে অ্যালাইন করব, দুটো ইকুয়াল ভেক্টর যখন অপোজিট ডাইরেকশনে যাবে ক্যান্সেল আউট করে দিচ্ছে একে অন্যকে, ভেক্টরস ক্যান্সেল আউট ইচ আদার, ডাইপোল ভেক্টরস ক্যান্সেল আউট ইচ আদার। আই হোপ ভেক্টর শিখেছো ফিজিক্সে, ঠিক আছে। ডাইপোল ভেক্টরস ক্যান্সেল আউট ইচ আদার, যখন ভেক্টরস একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে, এখানে নেট কি হয়ে যাবে, মিউ নেট জিরো, মানে এর কোনো ডাইপোলই নেই। আর যদি এর কোনো ডাইপোল নেই, এটা কি জলের মধ্যে মিক্স হতে পারবে, ট্রান্সট্রিবিউটিং, ক্যান ইট বি ডিসলভড ইন ওয়াটার? No, because it has become organic, it is a non-polar molecule. But cis-2-butene কে দেখো, cis-2-butene is polar, তো এই জন্য আমরা বলছি যে এটা পোলার আছে, আর এটা কি হয়ে গেছে, নন পোলার। তো দেখো আমি ডাইপোল মোমেন্টের মধ্যে সলিউবিলিটির প্রপার্টিও কিন্তু আমি ডিসকাস করে দিচ্ছি, বিকজ এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, which of the following is more soluble in water and why? Cis-2-butene is more soluble in water because it has a net, its net dipole moment is not equal to zero, that means it is a polar molecule. Trans dipole moment এর net dipole moment is zero, that means it is a non-polar molecule. And we know like dissolves in like, so non-polar, to dissolve trans 2-butene we need organic solvents, but to dissolve cis-2-butene we need polar solvents like water, রাইট। কোয়েশ্চেনটা এইভাবেও দিতে পারে যে which of the following will dissolve in benzene, এবার বেনজিন কি আছে, অর্গানিক, অর্গানিক কাকে ডিসলভ করবে, নন পোলার কে, এর মানে বেনজিনের মধ্যে কে সলিউবল হবে, ট্রান্স টু বিউটিন, রাইট। সিস টু বিউটিন সেখানে ইনসলিউবল হয়ে যাবে, রাইট। তো এটা পোলার মানে will dissolve in polar solvent, will dissolve in polar solvent, it will dissolve in polar solvent like water। এটা কি হবে, will dissolve in নন পোলার সলভেন্ট। নন পোলার সলভেন্ট কি কি হয়, আজকে একটা এক্সাম্পল করলাম, CCl4 হয়, বেনজিন হয়, টলুইন হয়, এগুলো নন পোলার সলভেন্ট হয়। এরা কিন্তু আবার নন পোলার সলভেন্টে ডিসলভ হবে না, will not dissolve in non polar solvent। will not dissolve। তো স্কুল এক্সামে কোয়েশ্চেন দিলে এই জেই সেকশন থেকে এরা এই জায়গা থেকে কোয়েশ্চেন দেয়, তো এটা স্কুল এক্সামের জন্য পড়বে, will not dissolve in polar solvent, ওটা will not dissolve in non polar solvent। চলো কপি করে নাও, ডাউট থাকলে জিজ্ঞেস করবে। যা
তো এখানে তুমি লিখেছিলে ডাইপোল মোমেন্ট না, এটা সলিউবিলিটিও হয়ে যাচ্ছে। তো এখানে তুমি ডাইপোল মোমেন্ট অ্যান্ড সলিউবিলিটি দুটোই আমি ডিসকাস করে দিয়েছি। ডাইপোল মোমেন্ট অ্যান্ড সলিউবিলিটি আমি দুটোই এখানে ডিসকাস করে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, এটা তোমরা আমাকে আনসার করবে। Which of the following is more polar? Which of the following is more polar? 1,4 dichlorobenzene or 1,2 dichlorobenzene? Which of the following is more polar? Which of the following is more polar? 1,4 dichlorobenzene or 1,2 dichlorobenzene? চলো বলো। is more polar। তো আমি এই কোয়েশ্চেনে যদি তোমাকে জিজ্ঞেস করি যে which is more soluble in water, তোমার আনসার কি হবে? ভেরি গুড। যদি আমি বলি which is more soluble in benzene, তোমার আনসার কি হবে? ভেরি গুড। তাহলে আশা করি চার্জ আর সলিউবিলিটি আর ডাইপোল মোমেন্টের কানেকশন ক্লিয়ার হয়েছে। এটার আনসারটা কিভাবে ফ্রেম করবে? যখনই তুমি এই টাইপের রিজনিং কোয়েশ্চেন করবে, যেভাবে আমি এঁকে দেখিয়েছি, তোমার আনসারে যেন এই আঁকাগুলো থাকে, ডাইপোল মোমেন্টের ভেক্টর রেগুলেশন গুলো যেন থাকে। বিকজ টিচাররা এত ডিটেলে আনসার পড়ে না, আর বোর্ডসেও তোমাকে এঁকে এঁকে diagrammatic answers. It all depends on presentation. Presentation plays a very important role in boards. So 1,4 dichlorobenzene, right? So 1,4 এটা হবে 1,4 dichlorobenzene, এটা হবে 1,2 dichlorobenzene, 1,2 dichlorobenzene। এবার এখানে কি হবে, তোমার ক্লোরিন হচ্ছে নেগেটিভ, রাইট? তাহলে এই কার্বন কি হবে? পজিটিভ। ডাইপোলের ডাইরেকশন কি হয়? পজিটিভ থেকে নেগেটিভ। তো একটা ভেক্টর ডাইপোল এইদিকে যাবে, একটা ভেক্টর ডাইপোল এইদিকে যাবে। দুটোর ম্যাগনিটিউড সেম হবে, বিকজ নেচার অফ বন্ড সেম আছে, এটাও সিসিএল এটাও সিসিএল, রাইট? এখানেও কি হবে? ডাইপোল মোমেন্ট এইদিকে যাবে, এখানেও ডাইপোল মোমেন্ট এইদিকে যাবে, রাইট? এবার আমরা যদি ভেক্টরের লজিক অ্যাপ্লাই করি, তো এখানে কি হচ্ছে, একটা পয়েন্ট থেকে দুটো ডাইপোল অপোজিট ডাইরেকশনে আর ইকুয়াল ম্যাগনিটিউডের। তো এখানে কি হবে? ডাইপোল মোমেন্ট ক্যান্সেলস আউট ইচ আদার, and hence net dipole moment is equals to 0, which means the molecule is non-polar। এখানে কি হবে? যদি আমরা এখানে ভেক্টরের
রিজলভ করি, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজুয়ালি approximately 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, রাইট? ফার্স্ট আর সেকেন্ড পজিশনে বেনজিনে এই ডেটাটা 60 আমরা অ্যাজিউম করব। 60 এবার ভ্যারি করে কি গ্রুপ আছে, বড় গ্রুপ থাকলে এদের মাঝখানে আমি স্টিরিক রিপালশন শিখিয়েছিলাম, রিপালশন হলে অ্যাঙ্গেল বেড়ে যাবে, ছোট গ্রুপ থাকলে 60 থেকে কম হবে, বাট ইটস ইউজুয়ালি 60 হয়। তো এরকম রেজলিউশন হবে, রাইট? এরকম যদি রেজলিউশন হয় তাহলে দেখো এখানে সেম ম্যাগনিটিউড হবে, আর এখানে আমি একটা রেজাল্টেন্ট ভেক্টর পাচ্ছি, মানে এখানে ইউ আর আছে, এর মানে এখানে কি লিখবে, ডাইপোল মোমেন্ট ডাজ নট ক্যান্সেল আউট ইচ আদার, ডাইপোল মোমেন্ট does not cancel out each other, dipole moment does not cancel out each other, and hence dipole moment does not cancel out each other, and there is a persistent, সব আনসারের জন্য সেম ফরম্যাট ইউজ করবে, and there is a persistent resultant dipole, that is mu net not equal to 0, the molecule is polar in nature. এবার যদি ফার্দার সলিউবিলিটি ডিক্রিজ করে এখানে তুমি অ্যাড করে দেবে, সিন্স ইট ইজ নন পোলার ইট উইল নট ডিসলভ ইন ওয়াটার, সিন্স ইট ইজ পোলার ইট উইল ডিসলভ ইন পোলার সলভেন্ট লাইক ওয়াটার। তো সলিউবিলিটিকে ডাইপোল মোমেন্ট থেকে এক্সপ্লেন করা যায়, রাইট? দেখো এটা তুমি ক্যাটেকল আর রিসর্সিনলের জন্য করতে পারবে, সরি কিউনল আর ক্যাটেকলের জন্য। ক্যাটেকল আমি শিখিয়েছি, ক্যাটেকল কি হয়, দুটো ওএইচ গ্রুপ, রিসর্সিনল কি হবে, 1,4 OH গ্রুপ, রাইট? তো এখানে অনেক মলিকিউলস এর উপর এটা ফরম্যাট আছে, ওরা মলিকিউল চেঞ্জ করে করে দিতে পারে। সো এটা ভেবো না যে আমি যেটা ক্লাসে করাচ্ছি ওটাই যেন স্কুলে ম্যাচ হবে, আমি তোমাকে ফরম্যাটটা শেখাচ্ছি। তো ক্যাটেকল রিসর্সিনলের জন্য এটা কাজ করে যাবে, ঠিক আছে? তো সলিউবিলিটি আর ডাইপোল মোমেন্ট একটা পয়েন্টে ডান, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওটাকে কিউনলও বলে, হাইড্রক্সি কিউনল, হাইড্রক্সি কিউনল, বিকজ ওটা আবার টটোমেরিজম দেখায়, তো ওটা অল আর উনের মধ্যে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? এই জন্য আমি কিউনল বললাম, বাট ওটাও এখানে এক্সপ্লেন করা যাবে, ঠিক আছে? চলো নেক্সট প্রপার্টি হবে মেল্টিং পয়েন্ট, এটাও স্কুলের জন্য পড়বে, যদিও এটা জেই, বাট এটাও তোমাকে স্কুলের জন্য পড়তে হবে। মেল্টিং পয়েন্ট, তো মেল্টিং পয়েন্ট আর ডাইপোল মোমেন্ট সলিউবিলিটি স্কুল এক্সামের জন্য পড়বে। আচ্ছা, মেল্টিং পয়েন্ট কথাটার মানে কি, এমন টেম্পারেচার যেখানে সলিড কি হবে, লিকুইফাই হবে, লিকুইফাই মানে মেল্ট হওয়া স্টার্ট হবে, রাইট? লিকুইফাইড টার্মটা ঠিক এক্স্যাক্টলি ওটা গ্যাসের জন্য ইউজ হয়, বাট সলিড কি হবে, মেল্ট হবে যে টেম্পারেচারে, মানে সলিডের স্টেট চেঞ্জ হবে সেই টেম্পারেচারকে আমরা বলি মেল্টিং পয়েন্ট। এবার মেল্টিং পয়েন্ট কি কি ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? মেল্টিং পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট লেখো, মেল্টিং পয়েন্ট লিখে তার ভেতরে লেখো মেল্টিং পয়েন্ট, সেটাকে আমরা শর্টেন করে দিতে পারি, এভাবে লিখবে, মেল্টিং পয়েন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট, আমি শর্টকাটস ইউজ করছি, তুমি পুরো পুরো লেখো, মলিকুলার ভুলে যাবে নাহলে কোনটা কি, এটা মলিকুলার ওয়েট, এটা মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চিং, যদি ব্রাঞ্চিং বেড়ে যায় তাহলে মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে। নেক্সট হচ্ছে মেল্টিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, melting point is directly proportional to symmetry of a molecule. Next হচ্ছে melting point is directly proportional to packing efficiency.
প্যাকিং এফিসিয়েন্সি। আর আমাদের এখানে কোনটা বোঝার আছে, জিওমেট্রিক্যাল আইসোমেরিজমে কোন মেল্টিং পয়েন্টের পয়েন্টটা কাজে আসবে, এটা আমি লিখিয়েছি পুরো অর্গানিকের পয়েন্টস। পরে যখন আমরা হাইড্রোকার্বনস পড়বো তখন এই পয়েন্টগুলো কাজে আসবে, বাট লিখিয়ে দিয়েছি সব এক জায়গায়। বাট এখন আমাদের অ্যাট দিস মোমেন্ট বুঝতে এটা কাজে আসবে, প্যাকিং এফিসিয়েন্সি। সিমেট্রিটাও কিছু এক্সটেন্ট অব্দি কাজে আসবে, বাট প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার প্যাকিং এফিসিয়েন্সিকে আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, প্যাকিং এফিসিয়েন্সিকে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি তোমাকে ডিজিট নাম্বার 8, আমাদের যে ডিজিট 8 আছে সেটার থেকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, বা ডাম্বেলস আমরা জানি কি হয়, সেটার থেকে আমি তোমাকে প্যাকিং এফিসিয়েন্সি বোঝানোর চেষ্টা করব। আই ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেন ইট। এবার দেখো, ভালো করে বুঝবে, আর বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। ধরে নাও আমি 5টা ডিজিট, 5 ডিজিটস অফ 8 কে আমি প্যাক করছি। তো আমি একটা প্যাকিং স্টাইল হবে এটা, বা ডাম্বেলস বেটার হবে। দেখো এরকম ডাম্বেলস হয়, তো আমি 5টা ডাম্বেলস কে প্যাক করব। They are not perfect. I'm not the best of draws. It's just to make you understand, right? তো 5টা ডাম্বেল কে আমি প্যাক করেছি। দেখো প্যাকিং এফিসিয়েন্সি কোন সিচুয়েশনে বেটার, কেস 1 না কেস 2? প্যাকিং এফিসিয়েন্সি মানে কি, যেখানে স্মল এরিয়ার মধ্যে আমরা বেশি মলিকিউলকে ফিট করতে পারি, ওটাকে বলা হয় প্যাকিং এফিসিয়েন্সি। কি বললাম, ছোট্ট জায়গার মধ্যে যেখানে বেশি মলিকিউল ফিট করা যাবে সেটাকে আমরা বলি প্যাকিং এফিসিয়েন্সি। এবার তুমি দুটো কেস আমাকে দেখে বলো যে কোন কেসে প্যাকিং এফিসিয়েন্সি বেটার আছে, কেস 1 না কেস 2? কেস 2। কেন কেস 2 তে প্যাকিং এফিসিয়েন্সি বেটার হচ্ছে? বিকজ এখানে দেখো, যখন আমরা এটাকে বাল্কি ইমাজিন করো, সরি এক্সকিউজ মি, এটা বাল্কি। তো এই বাল্কি গ্রুপস গুলোকে যখন আমরা পাশে পাশে রাখছি, তাহলে কি হচ্ছে, মাঝখানে অনেক বেশি স্পেস চলে আসছে ডাম্বেলস এর, অনেক বেশি স্পেস, আর এই স্পেস গুলো ইউটিলাইজড হচ্ছে না। কিন্তু এখানে কি হচ্ছে, আমি বাল্কি গ্রুপস কে পাশাপাশি রাখছি না, আমি বাল্কি গ্রুপস কে খুব ইন্টেলিজেন্টলি যে মাঝখানে স্পেস আছে আমি সেখানে অ্যারেঞ্জ করছি, রাইট? তো এর মানে আমার কেস 2 এর যে প্যাকিং এফিসিয়েন্সি আছে এটা অনেক বেটার আছে, প্যাকিং এফিসিয়েন্সি ইজ মাচ বেটার, ইজ মাচ বেটার। আচ্ছা, যদি এখানে প্যাকিং এফিসিয়েন্সি বেটার হয়, মানে মলিকিউলস একে অন্যকে বেটার ধরে রাখবে না পুয়ারলি ধরে রাখবে? কোথায় মলিকিউলস একে অন্যকে বেটার হোল্ড করে রাখবে? এখানে, বিকজ দে আর ক্লোজার টু ওয়ান অ্যানাদার। অ্যান্ড ইফ মলিকিউলস একে অন্যকে বেটার যদি ধরে রাখে, তাহলে কোথায় তোমাকে বেশি হিট দিতে হবে মলিকিউলস কে ভাঙার জন্য, কেস 1 না কেস 2? কোথায় তোমাকে, কেস 2। আর যদি তোমাকে কেস 2 এ বেশি হিট দিতে হয় মলিকিউলস কে ভাঙার জন্য, এর মানে এটার টেম্পারেচার কি হবে, বেড়ে যাবে অনেক বেশি এটাকে ভাঙার টেম্পারেচার। যেখানে তুমি বেশি হিট দেবে সেখানে টেম্পারেচার কি হবে, বাড়বে। তাহলে এর মেল্টিং পয়েন্ট, এর ভেঙে যাওয়ার টেম্পারেচার কি হবে, বেড়ে যাবে, রাইট? তো প্যাকিং এফিসিয়েন্সি ইজ মাচ বেটার, মানে ইন লেস স্পেস when more molecules fit in, intermolecular attraction increases, intermolecular attraction increases। আর যদি molecular attraction বেড়ে যায় তাহলে কি হবে, more heat
needed to melt, thereby মেল্টিং পয়েন্ট কি হবে, ইনক্রিজ হয়ে যাবে। তো এখানে আমরা প্যাকিং এফিসিয়েন্সির কনসেপ্ট শিখলাম, যে এবার এই কনসেপ্ট এখানে শিখেছো, পুরো 12 অবধি তুমি ইউজ করে যাবে। সব জায়গায় তুমি প্যাকিং এফিসিয়েন্সি রিজন পাবে, মেল্টিং পয়েন্ট যেখানেও পড়বে, ফিনলস পড়বে, তুমি অ্যাসিটোফিনলস পড়বে, কার্বক্সিলিক অ্যাসিড ইন্ডিভিজুয়ালি পড়বে, তুমি আমাইন্স পড়বে, সব জায়গায় প্যাকিং এফিসিয়েন্সির কনসেপ্ট আছে। যদি এখানে তোমার যদি এটা ক্লিয়ার থাকে, তোমার 12 এ ফিজিক্যাল প্রপার্টিজ পড়তে, দেখো তুমি আজকেই 3টে ফিজিক্যাল প্রপার্টি শিখলে, ডাইপোল মোমেন্ট, সলিবিলিটি আর মেল্টিং পয়েন্ট, রাইট? আর কিভাবে এরা সলিবিলিটি, মেল্টিং পয়েন্ট এগুলো কিভাবে ইন্টারকানেক্টেড। দেখো আমি তোমাকে এখনো ফেনলস পড়াইনি, কিন্তু এটা কি আছে, ফেনল, ক্যাটেকল আর রেসরসেনল, যেটাকে হাইড্রোকিউনোন বলে, সরি হাইড্রোকিউনোন বা হাইড্রোকিউনল, এদের দুজন দেয়ার ফেনলস। তুমি এখনো ফেনলস শেখোনি, বাট যদি তুমি ক্লাস 12 ওপেন করে দেখো, তুমি অলরেডি সলিবিলিটি জানো, রাইট? আর এর পরে প্যাকিং এফিসিয়েন্সির কনসেপ্টের পরে তুমি এর মেল্টিং পয়েন্টও জানবে উইদাউট স্টাডিং দ্য চ্যাপ্টার, ঠিক আছে? এটা আমি তোমাকে লাস্টে জিজ্ঞেস করবো, রাইট? তো আগে আমরা প্যাকিং এফিসিয়েন্সি শিখলাম। তো প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স কে বাড়িয়ে দেয়। এবার আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজমে কিভাবে প্যাকিং এফিসিয়েন্সি কে ইউজ করব সেটা আমরা দেখবো, রাইট? সো अगेन আমাদের ফেভারিট যে দুটো পেয়ার আছে, সিস টু বিউটিন এন্ড ট্রান্স টু বিউটিন, তাদের উপরে কোয়েশ্চেন করে আমরা এটা দেখবো। সো লেট আস রাইট দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন লেখো, which has higher melting point between cis 2-butene and trans 2-butene? Which has higher melting point between cis 2-butene and trans 2-butene? Explain. এক সেকেন্ড, আমি একটু জলটা খাই। তো আমি এখানে সিস টু বিউটিন আঁকছি, এটা হবে সিস টু বিউটিন, রাইট? আর এটা হবে ট্রান্স টু বিউটিন। এবার এদের বন্ড লাইন আঁকি, বিকজ হাইড্রোজেন তো খুবই ছোট মলিকিউল। যদি আমি এদের বন্ড লাইন নোটেশন আঁকি, সিস টু বিউটিন এরকম হবে, আর ট্রান্স টু বিউটিন কিরকম হবে, এরকম হবে। নাও লেট আস স্ট্যাক দ্য মলিকিউলস ওয়ান আনাদার। এটা আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি খাতায় কি স্ট্যাক করবে না, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি এটা। সো when you stack here, এখানে প্রবলেম কি হবে, তুমি ভাববে যে এটা এর মধ্যে বসে যাবে, এটা বসবে না। কেন বসবে না? বিকজ এখানে CH3 আছে, which is a bigger bulky molecule, এটা কি করবে, এটাকে এর মধ্যে ফিট হতে দেবে না। তো এখানে যখন তুমি স্ট্যাকিং করবে, মলিকিউলস দূরে দূরে হয়ে যাবে, মানে অনেক এরিয়া লাগবে 4টে কি 5টা মলিকিউলকে প্যাক করতে। কিন্তু ট্রান্স এর ক্ষেত্রে কি হবে, এখানে এই মলিকিউল ইজিলি প্যাকড হয়ে যায়। কেন প্যাকড হয়? এইদিকে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন খুবই স্মল মলিকিউল, এটা ওপরের মলিকিউলকে রিপেল করবে না। তো একটা সাইড থেকে কি হবে, মলিকিউলস একে অন্যের ওপর এইভাবে স্ট্যাক করা যাবে। তো দেখো ট্রান্স টু বিউটিনে প্যাকিং এফিসিয়েন্সি কি আছে, হাইয়ার, বিকজ রিজন কি হবে, both the bulky groups are not facing on one side. বাল্কি মানে বিগার গ্রুপস, এখানে একটা সাইডে ছোট্ট হাইড্রোজেন আছে, আর বাল্কি গ্রুপস অপোজিট সাইডে আছে। বাল্কি গ্রুপস অপোজিট সাইডে থাকলে কি হবে, তোমার এখানে স্পেস হবে, স্পেস হলে তুমি মলিকিউলকে স্ট্যাক করতে পারবে। সো ট্রান্স টু বিউটিন হ্যাজ হায়ার প্যাকিং এফিসিয়েন্সি, ট্রান্স টু বিউটিনের হায়ার প্যাকিং এফিসিয়েন্সি আছে বলে এর মেল্টিং পয়েন্ট কি হবে, হায়ার হবে।
রাইট, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হায়ার হবে, এই কারণে কি হবে, এর মেল্টিং পয়েন্ট হায়ার হবে অ্যাজ কম্পেয়ার টু সিস টু বিউটিন। অনেক জায়গায় আমি দেখেছি, অনেক বুকসে এটা লেখে মেল্টিং পয়েন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডাইইলেকট্রিকের সঙ্গে, সরি ডাইপোলের সঙ্গে মেল্টিং পয়েন্টের কোনো কানেকশন নেই। ডাইপোল মোমেন্ট একটা সেপারেট কনসেপ্ট, মেল্টিং পয়েন্ট একটা সেপারেট কনসেপ্ট। যখন আমরা তোমার মেল্টিং পয়েন্ট বলছি, ট্রান্স টু বিউটিন জিতছে, ইট ইজ আ উইনার। when we are talking about dipole, cis to butene জিতছে, রাইট? সো এখানে দুটো আলাদা কনসেপ্ট, এটার সঙ্গে এটাকে জয়েন করবে না। তো এখানে কি হলো, আনসার কি হবে, ট্রান্স টু বিউটিন হ্যাজ হায়ার মেল্টিং পয়েন্ট, বিকজ কি হবে, এর প্যাকিং এফিসিয়েন্সি কি আছে, বেশি আছে, রাইট? সো আমরা আনসার লিখবো, যে ট্রান্স টু বিউটিন হ্যাজ, এখানে বাল্কি গ্রুপ লেখার দরকার নেই, প্যাকিং এফিসিয়েন্সি তোমার রিজন, ঠিক আছে? ট্রান্স টু বিউটিন হ্যাজ হায়ার প্যাকিং এফিসিয়েন্সি দেন cis to butene, and we know melting point is directly proportional to packing efficiency. Hence, trans to butene has higher melting point than cis to butene. Hence, trans to butene has higher melting point than cis to butene. তো যখন আমরা মেল্টিং পয়েন্টকে এক্সপ্লেন করছি তখন প্যাকিং এফিসিয়েন্সি রিজন ইউজ করলাম, বাট যখন তোমাকে শুধু জিজ্ঞেস করবে যে কেন এর প্যাকিং এফিসিয়েন্সি বেশি আছে, তখন তুমি বলবে এর বাল্কি গ্রুপস অপোজিট সাইডে আছে। তো আমি এর প্যাকিং এফিসিয়েন্সির হায়ার হবারও রিজন লিখে দিচ্ছি, যে ইন trans to butene bulky groups are on opposite side causing less repulsion and better packing যখন তোমাকে স্পেসিফিক্যালি প্যাকিং এফিসিয়েন্সি রিজন বলবে যে কেন এর বেশি প্যাকিং আছে এর কম, তখন এটা লিখবে, এই আনসারটা এর সঙ্গে লিখবে না। যদি মেল্টিং পয়েন্ট যত সম্ভব 99.99% মেল্টিং পয়েন্টই লিখতে দেয়, জাস্ট এটা, ঠিক আছে? বিকজ মেল্টিং পয়েন্টের রিজন প্যাকিং এফিসিয়েন্সি থেকে তুমি এক্সপ্লেন করছো, রাইট? আর প্যাকিং এফিসিয়েন্সি রিজন হবে এই বাল্কি গ্রুপের রিজনিংটা। তাহলে ট্রান্স টু বিউটিন হায়ার মেল্টিং পয়েন্ট আর সিস টু বিউটিন হায়ার ডাইপোল মোমেন্ট, এটা মনে রাখবে। এটা যেই মেইনসে অলরেডি এসে গেছে 2019 এ, ডাইপোল মোমেন্টের পোলারিটির কোয়েশ্চেনটা অলরেডি এসে গেছে, মেল্টিং পয়েন্ট আসেনি এখনো। কপি হয়ে গেলে আমাকে বলবে। আচ্ছা, এবার আমি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম তোমাকে, ধরো তুমি হ্যালো অ্যালকেনস পড়োনি, কিন্তু আমি যদি বলি অর্থো ডাইক্লোরোবেনজিন আর প্যারা ডাইক্লোরোবেনজিনের মধ্যে কার বেশি মেল্টিং পয়েন্ট হবে, অর্থো ডাইক্লোরো বেনজিন আর প্যারা ডাইক্লোরোবেনজিন? বিকজ প্যাকিং এফিসিয়েন্সি দেখো, তুমি বেটার বেশি হ্যাঁ পাশাপাশি বসানো যাবে। ওই অর্থতে যে ক্লোরিন আছে ওটা কি করবে, বেশি স্পেস খেয়ে নেবে, তাই না? তুমি পাশাপাশি মলিকিউলকে ফিট করতে পারবে না। তো এখানে তুমি অলরেডি আনসার জেনে গেছো যে প্যারা ডাইক্লোরোবেনজিনের মেল্টিং পয়েন্ট কি হবে, বেশি হবে। এই জন্যে
অনেক জায়গায় জাস্ট তুমি ফ্যাকচুয়ালি স্টুডেন্টসরা লার্ন করে যে প্যারার বেশি, এটা তুমি কনসেপ্টটাকে শেখো। যদি প্যাকিং এফিসিয়েন্সি তুমি পারো, তুমি সব মলিকিউলের উপর এটা অ্যাপ্লাই করতে পারবে। সেম যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ক্যাটেকল আর হাইড্রোকিউনল, তুমি আনসার বলবে হাইড্রোকিউননের হবে, বিকজ হাইড্রোকিউননের মধ্যে 1,4 OH প্রেজেন্ট আছে, রাইট? সো এটা ক্লিয়ার। তো তুমি দেখো সলিউবিলিটি আর মেল্টিং পয়েন্ট আদার মলিকিউলেরও তুমি শিখে গেলে। এবার আমি তোমাকে একটা যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন দিই, ঠিক আছে, যেটা বেসড হচ্ছে তোমার ডাইপোল মোমেন্টের ওপর, ঠিক আছে। কোয়েশ্চেন দেখো, which of the following has the highest dipole moment? Which of the following has the highest dipole moment? এটা 2021 এর কোয়েশ্চেন আছে, সেকশন এ। Which of the following has highest dipole moment? Which of the following has highest dipole moment? Options আমি লিখছি। অপশন এ, অপশন বি টা কি আছে দাঁড়াও, CH3, এবার দেখো কোয়েশ্চেনকে আরো টাফ করা যায়। কিভাবে টাফ করা যায়, আমি যদি সবার IUPAC দিয়ে দিই, এটা মিথেনল, এটা হয়ে যাবে 2-মিথাইল প্রোপাইন, এটা হয়ে যাবে বিউট-2-ইন, এটা হয়ে যাবে 2,3 ডাইক্লোরো বিউট-2-ইন। তো তোমাকে ওটাকে এই ফর্মে কনভার্ট করতে হবে। যখনই তুমি অর্গানিক কেমিস্ট্রি দেখবে আর দেখবে ডাইপোল মোমেন্ট, বুঝে যাবে, আগে চেক করবে ওখানে জিআই এর কোনো কানেকশন আছে কিনা। এখন তো ইজি মনে হবে বিকজ এখন অর্গানিকের সবে স্টার্ট, যখন পুরো অর্গানিক হয়ে যাবে তখন এটা মাথায় রাখবে যে যেখানেও ডাইপোল মোমেন্ট আছে আমি ওখানে একবার চেক করব জিওমেট্রিক্যাল আইসোমেরিজম চলবে কি চলবে না, ঠিক আছে, মানে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের কনসেপ্ট গুলো চলবে কি চলবে না। চলো আনসার বলো, খুব ইজি আছে। ভেরি গুড, এ হবে কারেক্ট আনসার। কেন দেখো, এটা নেগেটিভ, এটা পজিটিভ, দেখো এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ভেক্টর ক্যান্সেল আউট, তো এখানে নিউ কি হয়ে যাবে, 0। আচ্ছা এখানে দেখো, এটা এদিকে এটা এদিকে, রাইট, সরি ডাইরেকশন আমি উল্টো করে দিয়েছি, পজিটিভ থেকে নেগেটিভ, এটা এদিকে এটা এদিকে, দেখো অপোজিট ডাইরেকশন, এখানেও মিউ নেট কি হয়ে যাবে, 0, রাইট। এখানে দেখো এটা এটা নেগেটিভ, কিন্তু এর থেকে বেশি নেগেটিভ এটা, তো এখানে ডাইরেকশন কি হবে, এরকম, ডাইরেকশন হবে এরকম, আর এর ডাইরেকশন হবে এইদিকে পজিটিভ টু নেগেটিভ, এটা হবে পজিটিভ টু নেগেটিভ। যারা জানো না কেন এটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হচ্ছে, হাইব্রিডাইজেশন তোমাকে শিখতে হবে অর্গানিক কেমিস্ট্রি, আমি অলরেডি করিয়ে দিয়েছি। আই থিঙ্ক আদ্রিজার সেদিন ফার্স্ট ক্লাস ছিল যেদিন আমি এটা ডিসকাস করেছিলাম, ইলেকট্রোনেগেটিভিটি এন্ড হাইব্রিডাইজেশন, sp3 আর sp2, একটা কোয়েশ্চেনও করিয়েছিলাম টেস্ট টিউব রিলেটেড। যাই হোক, এদিকে দেখো এখানে এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এটা আর এটা একে অন্যকে ক্যান্সেল আউট করছে, তাহলে মিউ নেট কি হবে, 0। তো আলটিমেটলি এটার যদি আমি দেখি, এগুলো তো হাইড্রোজেনের তো ইলেকট্রোনেগেটিভিটি আমরা নেগলিজিবল ধরি, তাহলে এখানে কি হবে, এটা নেগেটিভ হবে পার্শিয়ালি, এটা পজিটিভ হবে, বিকজ অক্সিজেন যথেষ্ট ইলেকট্রোনেগেটিভ, অনেক ইলেকট্রোনেগেটিভ অ্যাজ কম্পেয়ার টু কার্বন, তো এখানে ডাইরেকশন কি হবে এইদিকে, আর এখানে একটাই ডাইপোল মোমেন্ট আছে যাকে ক্যান্সেল করার কেউ নেই, তাহলে এটাই কি হবে, পোলার হবে। এই কোয়েশ্চেনকে আরো টাফ করা যেতে পারে, which of the following is soluble in water? again answer A হবে, right? which of the following is not soluble in benzene? again answer A হবে। সব ডাইপোল থেকে রিলেটেড কোয়েশ্চেনস এখানে ইউজ হবে। ক্লিয়ার? আর কিছু আছে PYQ একটু দেখি, দাঁড়া। ঠিক আছে, অপটিক্যালটা স্টার্ট করে দিই, আইসোমেরিজম হয়ে গেলে আমি PYQ টা করব। চলো
আচ্ছা, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ইন সাইক্লিক কম্পাউন্ড আমি দুটো এক্সাম্পল ডিসকাস করে রাখছি, যদিও স্কুলে চলে আসে এই জন্য, বাট ডিটেলটা আমি পরে বোঝাবো, ঠিক আছে? তো লিখে নাও জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ইন সাইক্লিক কম্পাউন্ড। তো সাইক্লিক কম্পাউন্ডের মধ্যেও জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হয়। geometrical isomerism in cyclic compounds, geometrical isomerism in cyclic compounds। এবার এখানে সিস্টনস কিভাবে হয় দেখো, ধরে নাও এটা এরকম হচ্ছে সাইকেল, আর এখানে ধরে নাও দুটো মিথাইল গ্রুপ আছে CH3 CH3। এবার এই কার্বনের উপর তো হাইড্রোজেনও হবে, তো এখানে হাইড্রোজেন ওপরে হাইড্রোজেন ওপরে, ঠিক আছে? এটা কিভাবে ইমাজিন করবে, একটা খাতা নিয়ে আসো। এখানে দেখো এই যে পুরো সাইক্লোহেক্সেন আছে, এই খাতাটাকে তুমি সাইক্লোহেক্সেন ভাবো, আর এটা হচ্ছে সাইক্লোহেক্সেন এই প্লেনে প্রেজেন্ট, এই প্লেনে সাইক্লোহেক্সেন প্রেজেন্ট, ঠিক আছে? আর এটা যে পেনের ক্যাপ গুলো আছে, ব্লু ক্যাপ, এটাকে তুমি মিথাইল ভাববে, এই ব্লু ক্যাপটাকে। তো এখানে আচ্ছা, স্ট্রাকচারের নাম কি হবে? 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, ঠিক আছে? এদিকে দেখো, এবার একটা পসিবিলিটি হবে যে এইরকম এরকম অ্যাটাচড আছে, যে দুটো মিথাইল ওপরে আর দুটো হাইড্রোজেন তলায়। এবার দেখো সেম গ্রুপ একটা সাইডে হচ্ছে, তাহলে এটা কি হবে? সিস স্ট্রাকচার হবে। এটা কি হবে? সিস ফর্ম হবে, এটা সিস ফর্ম বা সিস টাইপ। কিন্তু আর একটা পসিবিলিটি কি থাকে, আর একটা পসিবিলিটি কি থাকে, যেটাকে আমি এইভাবে করে দিয়েছি, রাইট? তাহলে এবার দেখো যে মিথাইল গ্রুপ আছে, ওরা অপোজিট প্লেনসে আছে, তো এটা কি হয়ে যাবে? ট্রান্স। তো ট্রান্সটা আমরা কিভাবে আঁকবো? ট্রান্সটা আমরা কিভাবে আঁকবো? এইদিকে, রাইট, একটাকে সেম রেখে আর একটাকে আমরা অল্টার করে দেব, CH3H। এবার এটাকে তো আমরা ওয়েজ এন্ড ড্যাশ থেকেও দেখাতে পারি। ওয়েজ এন্ড ড্যাশ আমরা শিখেছি আউট অফ দ্য বোর্ড এন্ড ইনসাইড দ্য বোর্ড। আমি এখানে প্লেনটাকে এরকম ইমাজিন করেছি, কিন্তু যদি আমি প্লেনটাকে সাইক্লোহেক্সেনকে এইভাবে ইমাজিন করতাম, তাহলে এটা সাইক্লোহেক্সেন হয়ে যেত। তখন মিথাইল গুলো সিস কখন হতো? যদি দুটো মিথাইল তোমার দিকে বেরিয়ে আসে এইভাবে, তবে ওটা সিস হতো। আর পেছনে কি আছে? দুটো হাইড্রোজেন, সামনে কি আছে? দুটো মিথাইল। তো এটাকে ড্যাশ আর ওয়েস্ট থেকেও দেখানো যায়, কিভাবে দেখো, অর আর কিভাবে এটা আঁকা যায়? এটা ট্রান্স আছে। তুমি আইদার এটাকে 2D তে এইভাবে দেখাতে পারো, এটা 2D রিপ্রেজেন্টেশন, বাট সাইক্লিকের জন্য আমরা ওয়েজ এন্ড ড্যাশও ইউজ করি। ভালো ভালো স্ট্যান্ডার্ড বইতে ওয়েজ এন্ড ড্যাশ ইউজ হয়। এদিকে দেখো, এখানে আমি ড্যাশে CH3 করছি, সরি ওয়েজে CH3 করছি, আর ড্যাশে আমি H করছি। এবার এখানে ড্যাশের ডাইরেকশন ম্যাটার করে না, ড্যাশ মানে এটা তোমার বোর্ডের ভেতরে আছে। দেখো এদিকে, এই স্ট্রাকচারের মানে কি, যে এবার প্লেনটা আমি ভার্টিক্যাল নিয়েছি, এটা হচ্ছে প্লেন, আর দুটো মিথাইল বোর্ডের বাইরে আসছে টুয়ার্ডস ইউ, মানে টুয়ার্ডস দ্য ক্যামেরা, টুয়ার্ডস দ্য ক্যামেরা, এইভাবে দুটো মিথাইল তোমার দিকে আসছে, ড্যাশ, সরি ওয়েজ, আউটসাইড অফ দ্য বোর্ড। আর হাইড্রোজেন কি আছে? বোর্ডের ভেতরে, যেটা তুমি দেখতে পাচ্ছ না, বিহাইন্ড দ্য সাইক্লোহেক্সেন। এবার আমি এটা কি করতে পারি? এটাকে রোটেট করতে পারি, যে CH3, এবার একটা CH3 বোর্ডের ভেতরে চলে যাক আর একটা হাইড্রোজেন বোর্ডের বাইরে চলে আসুক। তো আমি জাস্ট ড্যাশ আর ওয়েজের পজিশন চেঞ্জ করব।
তো ড্যাশ অ্যান্ড ভেজে চোখে দেখে সিস ট্রান্স মনে হয় না, বাট এটা 3D যখন তুমি ইমাজিন করবে তখন মনে হবে। 2D প্লেনে চোখে দেখে সিস ট্রান্স বোঝা যায়, রাইট? তো এখানে একটাকে আনটাচ যেরকম ছিল সেরকম। এবার ড্যাশে কে চলে যাবে? হাইড্রোজেন, সরি CH3, আর ভেজে কে চলে আসবে? হাইড্রোজেন। রাইট? এবার কি হলো দেখো, দুটো মিথাইল যারা সামনের দিকে ছিল, দুটো মিথাইল যারা সামনের দিকে ছিল, এবার এটা এরকম হয়ে গেছে, একটা হাইড্রোজেন আর একটা মিথাইল সামনের দিকে, আর পেছন দিকে কি হয়েছে, একটা হাইড্রোজেন আর একটা মিথাইল বোর্ডের ভেতরে, একটা মিথাইল একটা হাইড্রোজেন বোর্ডের বাইরে। তো ড্যাশ অ্যান্ড ভেজ থেকেও এটা দেখানো যায়। আর যদি তোমার ওয়েজে দুটো থাকে, সেম সেম এলিমেন্ট যদি ওয়েজে থাকে তাহলে ওটা সিস হবে, আর যদি ওয়েজে দুটো অপোজিট থাকে তাহলে ওটা ট্রান্স হবে। তো এটা একটা জিআই এর এক্সাম্পল ইন সাইক্লো অ্যালকেনস। তো সাইক্লো অ্যালকেনসও জিআই শো করে। কারা কারা জিআই শো করে? অ্যালকিনস জিআই শো করে, আর সাইক্লো অ্যালকেনস জিআই শো করে। চলো নেক্সট কোয়েশ্চেন লেখো। আচ্ছা, জিআই এখানে তবেই পসিবল হবে যদি একটা বন্ডের গ্যাপে থাকে। আমি যদি এই CH3 কে এইদিকে শিফট করে দিই, দুটো বন্ডের গ্যাপে কিন্তু এখানে জিআই শো হবে না, রাইট? একটা বন্ডের গ্যাপ আছে বলে জিআই শো হবে। তো সাইক্লো অ্যালকেনসে মনে রাখবে জমেট্রিক্যাল আইসোমেরিজম একটা বন্ড গ্যাপে পসিবল, অ্যারাউন্ড ওয়ান বন্ড পসিবল। না, না ওটা হয় না। সাইক্লো অ্যালকেনসে আমরা অ্যারাউন্ড ওয়ান বন্ড রোটেশন আমরা দেখি। জমেট্রিক্যাল অ্যালকিনস এর মধ্যেও দেখো ওয়ান ডাবল বন্ডের অ্যারাউন্ডে দেখছি, তো এখানেও আমরা সিঙ্গেল বন্ডের অ্যারাউন্ডে দেখবো, রাইট? হুম। কোয়েশ্চেন লেখো, শো দ্যাট GI exists between show that GI exists between 1,2-dichloro 1,2-dichlorocyclohexane. Show that GI exists between 1,2-dichlorocyclohexane. আগে বলো জিআই হবে কি হবে না, তবে তো শো দ্যাট হবে। এক্স্যাক্টলি সেম আছে দেখো, শুধু মিথাইলের জায়গায় কি হয়ে যাবে? সিএল হয়ে যাবে, ক্লোরিন, দ্যাটস ইট। তো এটা হয়ে যাবে সিস ফর্ম, এটা হবে 2D রিপ্রেজেন্টেশন। আর যদি তুমি 3D তে দেখাতে চাও তাহলে 3D রিপ্রেজেন্টেশনে এখানে দুটোকে সিএল করে দাও, এটা সিএল হয়ে গেল, সিস অ্যান্ড ট্রান্সফর্ম পসিবল, রাইট? হয়ে গেছে। চলো নেক্সট। এটা আমাদের জমেট্রিক্যাল আইসোমেরিজম কমপ্লিট, ঠিক আছে? স্টিরিক হিন্ড্রেন্স করিয়েছিলাম, স্টিরিক হিন্ড্রেন্স আই থিঙ্ক করিয়ে দিয়েছি না? হ্যাঁ করিয়ে দিয়েছি, ওকে। চলো নেক্সট টপিক, অপটিক্যাল আইসোমেরিজম। এটা লাস্ট টপিক অফ আইসোমেরিজম, অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম।
এর মধ্যে ফার্স্ট পয়েন্ট লেখো অপটিক্যাল আইসোমেরিজমের মধ্যে। In ordinary light, Light, in ordinary light, vibration occur. In ordinary light, vibration occur in all planes. In ordinary light, vibrations occur in all planes perpendicular to the direction of propagation. In ordinary light, vibrations occur in all planes perpendicular to the direction of propagation. This light is called unpolarized light. 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 Next point. Next point. When vibrations, when vibrations, when vibrations occur in, when vibrations occur in one particular direction, when vibrations occur in one particular directions only, such lights are called plane polarized light, bracketed PPL. Such lights are called plane polarized light, bracketed PPL. Such lights are called plane polarized light, PPL. Next point. Unpolarized light can be converted into PPL. Unpolarized light can be converted into PPL. Unpolarized light can be converted into PPL by passing it through, by passing it through, by passing it through a polarizer, a polarizer, Polarizer, a polarizer, bracketed example Nicol prism, NICOL, Nicol prism, 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 PRISM. রাইট, আচ্ছা। হয়েছে। নেক্সট পয়েন্ট, organic compounds, organic compounds which have the ability, which have the ability to rotate, ROTATE, which have the ability to rotate PPL মানে প্লেন পোলারাইজড লাইট। এবার আমরা প্লেন পোলারাইজড কে PPL বলে অ্যাড্রেস করব, ঠিক আছে? which have the ability to rotate PPL through a definite angle, through a definite angle is called optical activity. It's through a definite angle is called optical activity, and the organic compound is called optically active. Through a definite angle is called optical activity, and the organic compound is called optically active.
রাইট? চলো এবার আমরা বুঝবো, এই টার্মস গুলো অনেকটা ফিজিক্সের টার্মস মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি পোলারাইজেশন, যেটা আমরা যে যে এক্সপেরিমেন্টে আমরা যেটা ইউজ করছি এটা ফিজিক্সই আছে, ঠিক আছে? পোলারাইজার এন্ড পোলারাইজেবিলিটি, ক্লাস 12-এ যখন উঠবে দেখবে একটা চ্যাপ্টার আছে ওয়েভ অপটিক্স, ওখানে তোমাকে একটা শেখানো হবে পোলারাইজেশন। এবার যেহেতু এখন আমরা শিখিনি, আমি তোমাকে একদম বেসিকটা শেখাচ্ছি। আমরা জানি লাইট কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়। কি হয়? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে লাইটের মধ্যে, সানলাইটের মধ্যে যে ফোটন হয় ওটা একটা ভাইব্রেট করে, ওর একটা ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সি হয়, ঠিক আছে? এই জন্য আমরা বলি লাইটের ফ্রিকোয়েন্সি আছে। তো যদি আমি সানলাইট থেকে, ধরে নাও নর্মাল সানলাইট, ধরে আমি সান থেকে যদি আমি লাইট নিই, এটা সান, রাইট? এটা হচ্ছে সান, বা কোনো লাইট সোর্স তুমি নিতে পারো, এটা সান। এবার সান থেকে যে লাইট যাচ্ছে, সান থেকে যে লাইট যাচ্ছে ওটাকে যদি তুমি অবজার্ভ করো, তুমি দেখবে এর ভেতরে যে পার্টিকেল আছে ওটা সব ডিরেকশনে ভাইব্রেট করছে, অল ডিরেকশনে ভাইব্রেট করছে। এমন লাইট যার পার্টিকেল সব ডিরেকশনে ভাইব্রেট করে সেটাকে আমরা বলি আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট। তো এর মানে বাইরে সকালে আমরা সানলাইটের টাইমে যে রোদটা দেখতে পাই ওটা হচ্ছে আনপোলারাইজড লাইট, রাইট? এবার এই আনপোলারাইজড লাইটকে যদি আমরা স্পেশাল একটা ডিভাইস হয়, কি হয়? স্পেশাল একটা ডিভাইস হয় যাকে আমরা বলি পোলারাইজার, যাকে আমরা বলি পোলারাইজার, রাইট? পোলারাইজার কি করবে, এর সব ভাইব্রেশনকে একটা পার্টিকুলার ডাইরেকশনে ওরিয়েন্ট করে দেবে। মানে এর যে ভাইব্রেশন হচ্ছে, এই লাইট, এটা লাইটই থাকবে কিন্তু এর সব যে ভাইব্রেশন আছে একটা ডাইরেকশনে কনভার্ট হয়ে যাবে, মানে আপ ডাউন। আগে সব দিকে ভাইব্রেট হচ্ছিল কিন্তু এবার একটা স্পেসিফিক ডাইরেকশনে ভাইব্রেশন পেয়ে যাবে। এই লাইটকে আমরা বলি, এই ধরনের লাইটকে আমরা বলি পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট। এটা হচ্ছে পিপিএল, প্লেন পোলারাইজড লাইট। এই পিপিএল কে যখন আমরা একটা স্যাম্পল, এর মধ্যে আমাদের স্যাম্পল আছে, স্যাম্পল মানে কোনো অর্গানিক কম্পাউন্ড আছে, আননোন অর্গানিক কম্পাউন্ড, আমরা জানি না এখন কি অর্গানিক কম্পাউন্ড আছে, বাট অর্গানিক কম্পাউন্ড আছে, বা হয়তো আমরা জানিও, আমাদের স্যাম্পল আছে বেসিক্যালি। তো আমি সিম্পলি লিখছি এখানে অর্গানিক কম্পাউন্ড, রাইট? এটা হচ্ছে আমাদের স্যাম্পল, অর্গানিক কম্পাউন্ড এর ভেতরে আছে, রাইট? এবার এই স্যাম্পলকে, এটাকে আমরা বলবো পোলারিমিটার, যে গ্লাস টিউবের ভেতরে আমাদের অর্গানিক কম্পাউন্ড আছে। তো আমরা কি করছি, আমাদের প্লেন পোলারাইজড লাইট এই অর্গানিক কম্পাউন্ড, এখানে যে অর্গানিক কম্পাউন্ড আছে তার উপর থ্রো করছি। এবার আমরা দেখছি এই লাইটটা কি হচ্ছে, বেন্ড হয়ে যাচ্ছে নিজের অ্যাকচুয়াল পাথ থেকে। যখন আমি প্লেন পোলারাইজড লাইটকে এই অর্গানিক কম্পাউন্ডের ওপর দিচ্ছি তখন আমরা দেখছি আমার যে প্লেন পোলারাইজড লাইট আছে নিজের পাথ থেকে ডিভিয়েট করে যাচ্ছে। মানে এই লাইটের কাছে, এই অর্গানিক কম্পাউন্ডের কাছে কিছু স্পেশাল অ্যাবিলিটি আছে যে এই লাইটকে বেন্ড করতে পারে। This ability of the organic compound to bend the light is called optical activity. This ability of this compound to bend the light is called optical activity. And this compound is called optically active, মানে এটা লাইটকে বেন্ড করতে পারে। তো এবার এর উপর যখন আমি লাইট দেব তখন আমি দেখছি যে এটা লাইটকে একটা পার্টিকুলার ডাইরেকশনে বেন্ড করতে পারছে, একটা পার্টিকুলার ডাইরেকশনে বেন্ড করতে পারছে। আর এখানে আমাদের আরেকটা ডিভাইস হয় যেটাকে অ্যানালাইজার বলে, এই অ্যানালাইজারটা চেক করে যে অ্যাঙ্গেল কতটা বেন্ড হয়েছে। এবার ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে এক্সপেরিমেন্টটা করছো, তুমি এখানে আছো, রাইট? ধরো আমি এদিকে দাঁড়িয়ে আছি, আমার সামনে পোলারিমিটারটা আছে, তো এই দিক থেকে দাঁড়িয়ে এই ডাইরেকশনটা কি হবে, রাইট হবে। বোঝার চেষ্টা করো, যদি আমি এই দিকে দাঁড়িয়ে থাকি, লাইটটা যদি এই দিকে বেন্ড হয় তাহলে এটা কি আছে, রাইট, রাইট? আর এই দিকটা কি আছে, টুয়ার্ডস দ্য বোর্ড কি আছে, লেফট। তো এই লাইট কোন দিকে বেন্ড হয়েছে, রাইটের দিকে। তো এখানের যে অ্যাঙ্গেল হবে এটাকে আমরা পজিটিভ থেকে ইন্ডিকেট করব, সেন্টারে কি হবে, জিরো, রাইট? আর যদি ওটা লেফটের দিকে যেত তাহলে ওটাকে আমরা নেগেটিভ থেকে ইন্ডিকেট করতাম, রাইট?
আর এই অ্যাঙ্গেলের যাও ভ্যালু আছে, ধরে নাও থিটা ভ্যালু আছে, এই থিটাকে আমরা বলি স্পেসিফিক রোটেশন, স্পেসিফিক রোটেশন অফ লাইট, বা শুধু স্পেসিফিক রোটেশন বলতে পারি, বা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যাঙ্গেলও বলা যায়, বাট স্পেসিফিক রোটেশন ইজ আ বেটার টার্ম। আর যেটা যেটা মেজার করছে এই অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলি অ্যানালাইজার। এটা হচ্ছে অ্যানালাইজার, যেটা অ্যাঙ্গেলটাকে মেজার করছে। তো দেখো এই পার্টটা তো হয়ে গেল ফিজিক্স। আমাদের কেমিস্ট্রির পার্টটা হচ্ছে এটা, এখান থেকে কেমিস্ট্রি। যখন আমি পিপিএল, এক ধরনের লাইট, যারা এই এত ভজকটা বুঝতে পারছো না এখান থেকে বোঝো, পিপিএল হচ্ছে লাইট, এক ধরনের স্পেশাল লাইট। যখন আমি এই স্পেশাল লাইটকে কম্পাউন্ডের ওপর দেব, আর যদি আমার এই কম্পাউন্ড এই স্পেশাল লাইটটাকে বেন্ড করে, পজিটিভ বা নেগেটিভ ম্যাটার করে না, বেন্ড করছে মানে লাইটের পাথ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমার এই কম্পাউন্ডটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। মানে এর মধ্যে কিছু একটা প্রপার্টি আছে যে কারণে লাইটকে বেন্ড করতে পারে, এই জন্য এই কম্পাউন্ডকে আমি কি বলবো, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তাহলে এই কম্পাউন্ডটা কি হয়ে যাবে, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, অপটিক্যালি অ্যাক্টিভ অর্গানিক কম্পাউন্ড। আর যদি ধরে নাও এখানে এমন কোনো অর্গানিক কম্পাউন্ড আছে যেটা লাইটকে বেন্ড করতে পারবে না, যেটা লাইটকে বেন্ড করতে পারবে না, মানে লাইট পড়লো, লাইট এক্স্যাক্টলি আনডিভিয়েটেড হয়ে চলে যাচ্ছে, তখন ওটাকে আমি কি বলবো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মানে এই কম্পাউন্ডটা লাইটকে বেন্ড করতে পারছে না, তাহলে সেই কম্পাউন্ড কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, রাইট? সো if PPL bends, রাইট, তাহলে কম্পাউন্ডকে আমরা কি বলবো, অপটিক্যালি অ্যাক্টিভ, রাইট? এবার যদি বেন্ড করে আর যদি এটা রাইট সাইডে বেন্ড হয়, যদি ওটা রাইট সাইডে বেন্ড হয়, তখন আমরা এই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডকে বলবো ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো মানে হচ্ছে ল্যাটিনে রাইট, ডেক্সট্রো মানে রাইট, দেখো রাইট সাইডে বেন্ড হচ্ছে, তখন আমরা ওটাকে বলবো ডেক্সট্রো রোটেটরি। আর যদি ওটা লেফট সাইডে কম্পাউন্ডকে বেন্ড করে, তখন আমরা বলবো লিভো রোটেটরি, লিভো রোটেটরি। দেখো এল থেকে লেফট, এল থেকে লিভো, এভাবে মনে রাখবে, লিভো রোটেটরি। যদি পিপিএল বেন্ড না হয়, ইফ পিপিএল ডাজ নট বেন্ড, তখন কম্পাউন্ডকে আমি কি বলবো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তখন কম্পাউন্ডকে আমি বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে এর ওপর লাইট পড়ছে কিন্তু লাইট বেন্ড হচ্ছে না, লাইট নিজের পাতে সোজা চলে যাচ্ছে, তখন এই কম্পাউন্ডকে আমি কি বলবো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মানে এটা লাইটের সঙ্গে কোনো বেন্ডিং বা লাইটের ওপর কোনো স্পেশাল ইফেক্ট দেখায় না। রাইট? যারা ডেক্সট্রো রোটেটরি হয় তাদেরকে আমরা স্মল ডি সিম্বল থেকে দেখাই, বা এরকম প্লাস চিহ্ন থেকে দেখাই। যারা লিভো রোটেটরি হয় তাদেরকে আমরা স্মল এল থেকে দেখাই, বা এই মাইনাস চিহ্ন থেকে দেখাই। আদ্রজা কিছু ডাউট আছে? হুম, না, ফিজিক্যালি এই এক্সপেরিমেন্ট, পোলারিমিটার এক্সপেরিমেন্ট ছাড়া আর কোনো মেথড নেই ডিটেক্ট করার। আর একটা আছে, স্পেকট্রোস্কোপি আছে, বাট স্পেকট্রোস্কোপি ইজ ভেরি এক্সপেন্সিভ। তো নর্মালি ল্যাবে পোলারিমিটার থেকেই, এটাকে পোলারিমিটার টিউব এক্সপেরিমেন্ট বলে, এটার থেকেই দেখা যাবে অপটিক্যাল অ্যাক্টিভিটি, আর কোনো মেথড নেই। yes, by learning it by heart, but now we will see, আমি তোমাকে বারবার তো এক্সপেরিমেন্ট করা পসিবল না, তো আমরা কিছু রুলস বানিয়েছি যেখানে এক্সপেরিমেন্ট ছাড়া আমরা চেক করব whether is compound is optically active or not। এক্সপেরিমেন্ট ছাড়া ওইগুলো ফলো করলে হয়ে যাবে, ঠিক আছে? মানে তুমি এক্সপেরিমেন্ট ছাড়া বলতে পারবে যে কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ কি না। বাট ফিজিক্যালি যদি তুমি দেখতে চাও চোখে যে লাইট বেন্ড হচ্ছে আর কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে ওটা শুধু এক্সপেরিমেন্ট দ্বারাই হবে, ঠিক আছে?
হুম বিকজ আমি যদি তোমাকে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডও দিই, তুমি তো সানলাইট দিয়ে ওর উপর এক্সপেরিমেন্টটা করতে পারবে না, বিকজ সানলাইট ইজ আনপোলারাইজড লাইট। তোমাকে এটার হেল্প লাগবেই। হুম চলো নেক্সট টার্ম লিখবে কাইরালিটি। CHIARLITY, কাইরালিটি। এটা চাইরালিটি হবে না, যেরকম ফাঙ্গাসের চাইটিন হয় না কাইটিন হয়, তো এরকম এটা কাইরালিটি হবে। চিরালিটি চাইরালিটি এসব প্লিজ প্রনাউন্স করবে না, ইট ইজ কাইরালিটি। কাইরালিটি। এখানে লিখবে when an object when an object is non superimposable, when an object is non superimposable, when an object is, excuse me, non superimposable, when an object is non superimposable on its mirror image, on its mirror image, it is said to be chiral. It is said to be chiral. It is said to be chiral. Next point, objects which are superimposable, objects which are superimposable on their mirror images, objects which are superimposable on their mirror images are called achiral objects. Achiral. Objects which are superimposable on its mirror images are called achiral objects. Are called achiral objects. Are called achiral objects. আচ্ছা, মিরর ইমেজ সবাই জানো কি হয়? মিরর ইমেজ, এদিকে দেখো, মিরর ইমেজ কিভাবে ফর্ম হয়? যদি আমি এখানে লেটার সি লিখি, অ্যালফাবেট সি, রাইট? আর এখানে যদি আমি মিরর রেখে দিই, যদি আমি এখানে মিরর রেখে দিই, তাহলে এই অ্যালফাবেট সিটা কি হবে? 180 ডিগ্রি কি ইম্পোজ হয়ে যাবে মিররে? কোনো লেটার তুমি মিররে প্লেস করে দেখো, মিরর ইমেজ আঁকার মেথড হচ্ছে এই অবজেক্টটাকে তুলবে, 180 ডিগ্রি রোটেট করবে আর এদিকে বসিয়ে দেবে। তো মিরর যদি তুমি দেখো, মিররে এই অ্যালফাবেট এইভাবে দেখতে লাগে। তাহলে এটা হচ্ছে মিরর। এটা কি হচ্ছে? মিরর। মাঝখানেরটা মিরর। মিররের ভেতরে এরকম দেখতে হবে। বিশ্বাস না হলে এখানে মিরর রাখো, রাইট? ওই ছোট কম্প্যাক্টের যে কাজগুলো হয় এখানে রেখে দেখো, বা ড্রেসিং টেবিলে গিয়ে চেক করো, মিরর ইমেজ এরকমই হবে, রাইট? জাস্ট তুমি অবজেক্টটাকে পিক আপ করবে,
180 ডিগ্রি ঘুরিয়ে বসাবে, ওটা হবে মিরর ইমেজ। এবার আমি যদি তোমাকে বলি যে এই অবজেক্টটাকে তোলো, তুলে তার মিরর ইমেজের ওপর বসাও, এই অবজেক্টটাকে তোলো, তুলে মিরর ইমেজের ওপর বসাও, কিছু কি এই রকম দেখতে আসবে? এরকম দেখতে হবে, সামথিং লাইক দিস। এটা কি এরকম হয়ে যাবে, সামথিং লাইক দিস? আচ্ছা, আমি যদি তোমাকে বলি এই সেম জিনিস ট্রাই করো উইথ অ্যালফাবেট এ, সেম জিনিস ট্রাই করো উইথ ইংলিশ অ্যালফাবেট এ, ভালো করে বোঝো, এটা ক্লাস 12-এ খুব কাজে আসবে। প্রথম চ্যাপ্টার হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যারিনস, অপটিক্যাল আইসোমেরিজম ওখানে ভরে ভরে আছে। এদিকে দেখো, ইংলিশ অ্যালফাবেট এর ওপর ট্রাই করো, ইংলিশ অ্যালফাবেট এর ওপর ট্রাই করলে, ভালো করে আমি লিখি, দাঁড়াও, হ্যাঁ, এটাকে যদি আমি পিক আপ করি, পিক আপ করে যদি রোটেট করে বসিয়ে দিই, তাহলে এটা কি সেম থাকবে? এর মধ্যে কোনো চেঞ্জ হবে না। আর এর মিরর ইমেজকে, এর অবজেক্টকে যদি আমি মিরর ইমেজের ওপর বসাই, তাহলে এটা কি পারফেক্টলি এর ওপর বসে যাবে? বলো, এটা কি পারফেক্টলি এর ওপর বসে যাবে? আর এটাকে তোলো, তুলে এটাকে এর ওপর বসাও, কি হবে? পারফেক্টলি এর ওপর বসে যাবে। তাহলে আমি বলবো যে অ্যালফাবেট এ কি আছে, সুপার ইম্পোজেবল। আমি কি বলবো যে অ্যালফাবেট এ কি আছে, সুপার ইম্পোজেবল। কিন্তু অ্যালফাবেট সি কি ইম্পোজেবল? ইম্পোজেবল কথাটার মানে হচ্ছে, সুপার ইম্পোজেবল মানে হচ্ছে যার অবজেক্ট আর যার মিরর ইমেজ একের ওপর এক বসলে কি হবে, ইম্পোজেবল হবে, মানে একটার উপর একটা বসে যাবে পারফেক্টলি, নিজের মিরর ইমেজের ওপর পারফেক্টলি ফিট হয়ে যাবে, সেটাকে আমরা বলি সুপার ইম্পোজেবল, রাইট? কিন্তু এটাকে দেখো, অ্যালফাবেট সি কি সুপার ইম্পোজেবল? অ্যালফাবেট সি কি সুপার ইম্পোজেবল? তাহলে এটাকে কি বলবো আমি, নন সুপার ইম্পোজেবল। যারা সুপার ইম্পোজেবল হয়, যারা সুপার ইম্পোজেবল হয় তাদেরকে আমরা বলি এ কাইরাল। যারা নন সুপার ইম্পোজেবল হয় তাদেরকে আমরা বলি কাইরাল। আর নন সুপার ইম্পোজেবল যারা হয় তারাই অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তারাই লাইটকে বেন্ড করতে পারবে। অ্যালফাবেটটা পারবে না, অর্গানিক কম্পাউন্ডটা পারবে, ঠিক আছে? যারা সুপার ইম্পোজেবল হয় তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, এটার কোনো এক্সেপশন নেই, এটা রুল অফ নেচার। তারা কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, অলওয়েজ, ফর এভার। যারা নন সুপার ইম্পোজেবল হবে তারা কাইরাল হবে, তারা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। যারা সুপার ইম্পোজেবল হবে এ কাইরাল হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এবার কটা অ্যালফাবেটস আমি দিচ্ছি, আমাকে বলবে কারা কারা কাইরাল, কারা কারা এ কাইরাল, ঠিক আছে? এই অ্যালফাবেটস গুলো ট্রাই করো। একদম বেসিক জিনিস শেখাচ্ছি আমি, ফট করে কম্পাউন্ডে মুভ করছি না, আমি আগে তোমার ইম্পসিবল নন ইম্পসিবল ক্লিয়ার করতে চাই। চলো, ইংলিশ লেটার ডি ট্রাই করে দেখি। এখানে যদি ডি রাখবো তাহলে কি হবে, ঘুরে যাবে এরকম, আর এটাকে এর ওপর বসাও, অদ্ভুত একটা এরকম স্ট্রাকচার আসবে, রাইট? তাহলে এটা কি হবে, নন সুপার ইম্পসিবল, আর এটা কি হবে, কাইরাল।
মানে ইংলিশ লেটার কি হবে, কাইরাল, ডি ইজ কাইরাল, মানে নন সুপার ইম্পোজেবল, এনএসআই, নন সুপার ইম্পোজেবল। এফ, এফ কি হবে, এফ ও কি হবে, কাইরাল হবে, এরকম আসবে, একটা স্টিকের মতন আসবে, রাইট? তাহলে এটা কি হবে, কাইরাল, নন সুপার ইম্পোজেবল। আচ্ছা অ্যালফাবেট ডাব্লিউ কি হবে, এ কাইরাল, ভেরি গুড। এটা সুপার ইম্পোজেবল হয়ে যাবে, এসআই। যদি আমি ডাব্লিউ এখানে করি, তুমি যদি ডাব্লিউ কে রোটেট করেও বসাও এটা ডাব্লিউই থাকবে, আর যখন ডাব্লিউ কে ডাব্লিউর ওপর বসাবে এটা এরকম হবে, এটা সুপার ইম্পোজেবলই থাকবে। আর এ কাইরাল আর কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যাল ইনঅ্যাক্টিভটা পরে, আমরা কাইরাল এ কাইরাল চিনছি। ইংলিশ অ্যালফাবেট এম, ভেরি গুড, এ কাইরাল, নন সুপার ইম্পোজেবল। ইংলিশ অ্যালফাবেট ও, ভেরি গুড, এ কাইরাল মানে নন সুপার ইম্পোজেবল। ইংলিশ অ্যালফাবেট এল, ভেরি গুড, কাইরাল, বিকজ যখন তুমি এর মিরর ইমেজ দেখবে এটা এরকম আসবে, এটাকে এর ওপর বসাবে, এটা এরকম পারপেন্ডিকুলার একটা আসবে, এটা নন সুপার ইম্পোজেবল হচ্ছে, তো এটা কাইরাল মানে নন সুপার ইম্পোজেবল, এনএসআই। জেড, কাইরাল, এরকম, আর তারপর এরকম এরকম হয়ে যাবে একটা, আহ, এরকম স্ট্রাকচার আসবে লাস্টে, রাইট? তো জেড হবে কাইরাল, নন সুপার ইম্পোজেবল। ওয়াই, কাইরাল, ওয়াইটা কি এক্স এর মতন হয়ে যাবে, এক সেকেন্ড, ও এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, sort of a ত্রিশূল, কাইরাল, নন সুপার ইম্পোজেবল। English letter P, obviously chiral, non-superimposable. English letter Q, না না এটাকে এরকমই রাখো না, এটা ঘুরে গেলে এটা এদিকে চলে আসছে ল্যাচটা, তাহলে এটা নন সুপার ইম্পসিবল হবে, রাইট? তাহলে কাইরাল, নন সুপার ইম্পসিবল। লেটার এন, কাইরাল, কি করে কাইরাল, এটা তো নন কাইরাল হবে। Oh, right, 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 right. It will be like this. Right, right. It will, you pick it up and you turn it, it will be like this. Yes, it will be chiral. NSI. Yes, I was drawing it wrong. Thank you for correcting me. এটা NSI, non super imposable. So আমাদের super imposable কোনগুলো আছে, non super imposable কোনগুলো আছে, ক্লিয়ার? রাইট? আচ্ছা যদি আমি আমার হ্যান্ডের এক্সাম্পল দিই, এটা ধরো রাইট হ্যান্ড, তো আমার মিররে রাইট হ্যান্ডটা কি এরকম আসবে, লেফট হ্যান্ডের মতন। এন্ড দেয়ার, আচ্ছা আমাদের রাইট আর লেফট হ্যান্ড কি আছে, একে অন্যের নন সুপার ইম্পসিবল, দেখো দে আর নন সুপার ইম্পসিবল মিরর ইমেজেস। যদি আমি ব্যাক সাইডে ফ্রন্ট সাইডটাকে রাখি তাহলে এটাও কি হবে, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজেস হবে। তো আমাদের ইম্পসিবল আর নন ইম্পসিবল এর কনসেপ্ট ক্লিয়ার। এখান থেকে এবার আমরা অর্গানিক কম্পাউন্ড এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা নেক্সট অর্গানিকের ক্লাসে দেখবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দ্য ক্লাস। আমি ক্লাসটা এন্ড করছি, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আজকে লাস্ট ডে ছিল 2024 এর। আই হোপ 2025 অনেক ভালো কাটুক, ভালো করে পড়াশোনা করো, অনেক সাকসেসফুল হও, ঠিক আছে? হ্যাপি নিউ ইয়ার ফ্রম মাই এন্ড। হুম হুম।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলো ক্লাসটা এন্ড করলাম।